পাকিস্তানি, ভারতীয় এবং বাংলাদেশি পুরুষেরা মূলত বাইরের দেশে আসেন যেন তারা সেই দেশের নাগরিকত্ব আছে এমন কোনো মেয়েকে পেয়ে যান, আর সেই মেয়েকে ব্যবহার করে তারা সেই দেশের নাগরিকত্ব অর্জন করতে পারেন। আর যখন নিজের স্বার্থ হাসিল হয়ে যায় তখন তারা সেই বেচারি মেয়েটিকে দুধের মধ্যে থাকা মাছির মতো তুলে ছুঁড়ে ফেলে দেন। তাদের মধ্যে যেন কোনো অনুভূতি থাকে না কোনো প্রকারের মোরাল বা এথিক্স। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে শুধু নিজের কাজে অন্যকে ব্যবহার করা। এখন আপনারা ভাবছেন যে এসব আমি কেন বলছি। আমার এত কিছু বলার কারণ এটাই যে আমি নিজ চোখে দেখেছি আমার বান্ধবীর সাথে কি ঘটেছে। ওর ওপর যে অন্যায় জুলুম করা হয়েছে সেই ঘটনার প্রত্যক্ষদর্শী আমি নিজে। আমি নিজের চোখে ওকে নরকের যন্ত্রণা পেতে দেখেছি। আর হ্যাঁ, আমি যে শুধু ওকে নরকের যন্ত্রণা পেতে দেখেছি তাই নয়, বরং আমি তাকে নিজের চোখে মরতেও দেখেছি। কিভাবে? শুনুন। আমি ইউএসএর যে জায়গায় থাকি সেখানে এশিয়ান কন্টিনেন্টের বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয়দের সংখ্যা খুবই বেশি। সেটেল ডাউন হবার কিছুদিন পর দেখতে পেলাম যে আমার নেইবারহুডে একটা নতুন পরিবার এসেছে। দম্পতিটিকে দেখে মনে হলো যে ছেলেটা হয়তো পাকিস্তানি নয়তো ভারতীয় হবে, আর স্ত্রী আমেরিকার স্থানীয় একজন সাদা চামড়ার মহিলা। একদিন যখন আমি আমার বাসার লনে দাঁড়িয়ে পানি দিচ্ছিলাম তখন সেই ইংরেজ মেয়েটি বেরিয়ে এলো। আমাদের দুজনের পরিচয় হলো এবং কথায় কথায় ওর সাথে ভালোভাবে আমার সালাম আদায় হলো। একটি জিনিস দেখে তার প্রতি আমার খুবই শ্রদ্ধা কাজ করছিল যে তার পরনে ছিল সম্পূর্ণ ইসলামিক পোশাক, হিজাব ও বোরকা। এরপর প্রায় প্রতিদিনই ওর সাথে কথা বলতে বলতে অল্প দিনেই আমরা খুব ভালো বন্ধু হয়ে গেলাম। যখন আমাদের বন্ধুত্ব গভীর হলো তখন আমরা একে অপরের সাথে ভালোই কমফোর্টেবল হয়ে গেলাম। আস্তে আস্তে কথায় কথায় একদিন সে আমাকে বলল যে তার স্বামী একজন পাকিস্তানি। এরপর সে আমাকে এমন একটি কথা বলল যা শুনে এই দম্পতির ওপর ভক্তি আর শ্রদ্ধা কয়েক গুণ বেড়ে গেল। সে আমাকে জানালো যে সে তার স্বামীর ধর্মপ্রাণতার কারণে ইসলাম ধর্মে পুনরায় ফিরে এসেছে। আমার কথাটা একটু ক্লিয়ার করি। বেশিরভাগ মানুষ একটি ভুল কথা বলে যে কেউ যদি অন্য ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করে তবে তাকে কনভার্টেড মুসলিম বা ধর্মান্তরিত মুসলিম বলে। কিন্তু আমাদের বিশ্বাস যে ইসলাম প্রাকৃতিক এবং আমাদের জন্য জন্মগত ধর্ম। সুতরাং কোনো ব্যক্তি যদি অন্য ধর্ম অনুসরণ করার পর সেই ধর্ম ত্যাগ করে ইসলামের কাছে ফিরে আসে তাকে আমাদের রিভার্টেড মুসলিম অর্থাৎ প্রত্যাবর্তিত মুসলিম বলা উচিত। যাই হোক, মেয়েটার স্বামীকে দেখতে যথেষ্ট ভদ্র এবং ধার্মিকই মনে হয়েছিল আমার। সঠিকভাবে সুন্নতি দাড়ি ছিল এবং ইসলামী শরিয়ার একজন পুরুষের বেশভূষা যেমন হওয়া উচিত ঠিক তেমনই ছিল তার হাজব্যান্ড। মেয়েটা আগে খ্রিস্টান ধর্মাবলম্বী ছিল। তার খ্রিস্টান নাম কি ছিল সেটা আমি জানি না, তবে ইসলাম ধর্ম পুনরায় গ্রহণ করার পর সে নিজের নাম আমিরা রেখেছিল, যার বাংলা অর্থ হচ্ছে রাজকন্যা। সে বলেছিল যে তার হাজব্যান্ড তাকে আদর করে এই নামটি রাখতে বলেছিলেন। একদিন তাকে জিজ্ঞেস করলাম যে তার স্বামীর সঙ্গে তার কোথায় দেখা হয়েছিল। তখন সে বলল তার একটি কলেজে একই সাথে পড়ত। সে অনেকবার বলতো যে তার স্বামীর আচরণের ওপর খুবই প্রভাবিত হয়েছিল সে। তারপর ধীরে ধীরে তাদের সমস্ত কিছু মিলে যেতে থাকে এবং বিভিন্ন সিমিলারিটি থাকার কারণেই তারা একে অপরের প্রতি এতটাই দুর্বল হয়ে যায় যে বিয়ের সিদ্ধান্ত নেয়। যদিও এই বিয়েতে ধর্মের কারণে কিছু বাধা ও বিপত্তি ছিল, কিন্তু আমিরা তার স্বামীর প্রতি এতটাই প্রভাবিত হয়েছিল যে সে খ্রিস্টান ধর্ম ত্যাগ করার সিদ্ধান্ত নিল এবং ইসলামের কাছে ফিরে এলো। তার সাথে কথা বলে আমি এও বুঝতে পারলাম যে এই সিদ্ধান্ত সে শুধু দুনিয়ার ভালোবাসার জন্য নেয়নি, বরং ইসলামের প্রতি অনুরাগী হয়ে শিক্ষা নিয়ে এই সিদ্ধান্ত সে নিয়েছিল। এর মাঝে একটি কষ্টের বিষয় হলো যেই মুহূর্তে সে পুনরায় ইসলাম গ্রহণ করে একজন মুসলমানের সাথে বিয়েতে বসলো, ঠিক সেই সময়ই তার ভাই বোনেরা তার সাথে সকল সম্পর্ক ছিন্ন করলো। এমনকি তার মা বাবাও তার সাথে দেখা করা একেবারে বন্ধ করে দিল। এমনকি তার বাবা এও বলেছিল যে ওনার বড় মেয়ে আজ থেকে ওনাদের জন্য মৃত। পরিবার ভেঙে যাওয়ার কারণে
সে অনেক আপসেট থাকতো, কিন্তু ইসলাম গ্রহণ করে সে খুবই খুশি ছিল। তার ইসলামী পোশাকও বেশ পছন্দের ছিল। এছাড়া মেয়েলি যে অলংকার এবং সাজ থাকে সেগুলো তার খুব পছন্দ ছিল, যেমন চুড়ি পরা, হাতে মেহেদি লাগানো। বলা যায় যে এসব কিছুর জন্য সে খুব সুখেই জীবন কাটাচ্ছিল। ওর বাড়িতে গেলে আমার সবসময় ভালো লাগতো। ওর বাড়ি সবসময় সুন্দর করে সাজানো থাকতো, অন্যরকম একটা ঘ্রাণ ভরা থাকতো ওর ঘরে। ওর বাড়ি ঘর সাজানোর ব্যাপারে অনেক আগ্রহ ছিল, হয়তো নতুন নতুন জিনিসের জন্যই। বছর পার হয়ে গেল। কিছুদিন পরে আমিরাদের একটি ছেলে সন্তান জন্ম নিল। আমাদের মধ্যে বন্ধুত্ব বেড়ে যাওয়াতে আমার স্বামী এবং তার স্বামীও ভালো বন্ধু হয়ে গেল। আমরা প্রায়ই একে অপরের বাড়িতে যাওয়া আসা করতাম। একদিন রাতে আমাদের বাড়িতে আমরা ওনাদের দুজনকে দাওয়াত দেই। দাওয়াত খাওয়ার পর কথাবার্তার মাঝখানে আমিরার হাজবেন্ড বললেন যে তিনি পাকিস্তানে যেতে চান এবং এবার তিনি তার স্ত্রী আমিরাকেও পাকিস্তানে নিয়ে যেতে চান এবং তার পরিবারের সাথে দেখা করাতে চান। পাকিস্তানের নাম শুনে আমিরা মহা খুশিতে পাকিস্তান যাবে ভেবে উত্তেজিত হয়ে উঠেছিল, আর তার মুখে এই আনন্দের উত্তেজনা স্পষ্ট দেখা যাচ্ছিল। আমিরা ব্যস্ত হয়ে পড়ল শপিং নিয়ে। সে তার শাশুড়ি ও ননদদের জন্য অনেক উপহার কিনেছিল পাকিস্তানে নিয়ে যাওয়ার জন্য। অবশেষে একদিন তারা দুজনেই পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। কিছুদিন পর যখন ওনারা ফিরে এলেন তখন আমিরাকে কিছুটা চিন্তিত লাগছিল। আমি যখন তার কাছে এই ব্যাপারে জানতে চাইলাম, সে বলতে শুরু করলো যে তার স্বামীর পরিবারের ব্যবহার তার সাথে খুবই খারাপ ছিল। তারা প্রায় 2 সপ্তাহ পাকিস্তানে ছিল এবং আমিরা নাকি সেই 2 সপ্তাহ 3 বেলা খাবার বাইরে খেয়েছিল। এটা বলতে বলতে সে কিছুটা রাগান্বিত হয়ে পড়েছিল এই ভেবে যে পাকিস্তানে কেউ তার সাথে সোজা কোনো কথাই বলছিল না এবং নানা আত্মীয় স্বজনের কাছ থেকে তার কানে এমন উড়ো খবরও এসেছিল যে তার স্বামীর পাকিস্তানে নাকি ইতোমধ্যেই বাগদান হয়ে গিয়েছিল। কিন্তু আমিরা যখন এই বিষয়টি তার স্বামীকে জিজ্ঞাসা করল, তিনি নাকি তখন টোটাল বিষয়টি এড়িয়ে গেলেন এবং বললেন যে আরে আমাদের এখানে মেয়েরা সাধারণত জন্মের পরেই একে অপরের সাথে কথাবার্তা পাকাপোক্ত করে ফেলে, এই সমস্ত বিয়ে শাদী নিয়ে আর কি। ওসব ছেলে মানুষই, এসব বেশি কিছু নয়, ভেবো না তুমি। যাই হোক, আমিরা ইউএস ফিরে আসার পর 3বার কনসিভ করেছিল, কিন্তু 3বারই তার মিসক্যারেজ হয়ে যায়। সাধারণত 3বার সন্তান লাভের সুযোগ হারানোতে মানুষ অনেকটাই মুষড়ে পড়ে, কিন্তু সে খুবই আশাবাদী ছিল এবং বলতো যে আল্লাহ প্রতিটি কাজে কোনো না কোনোভাবে হিকমত দিয়ে থাকেন। মাঝে মাঝে আল্লাহর প্রতি তার এত দৃঢ় বিশ্বাস এবং পাকাপোক্ত ঈমান দেখে আমি মুগ্ধ হয়ে যেতাম। এভাবেই ধীরে ধীরে প্রায় 5টা বছর কেটে যায়। ইতোমধ্যে আমিরার হাজব্যান্ড গ্রিন কার্ডও পেয়েছেন। গ্রিন কার্ড পাওয়ার পরে তারা আবারও একবার পাকিস্তানে যাবার সিদ্ধান্ত নিলেন। আমাদেরকে তাদের ঘরের খেয়াল রাখতে বলে আবারও একবার তারা পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করলেন। 2 সপ্তাহ পর যখন আমিরা ফিরে এলো তখন যেন সে খুব খুশি মনেই ফিরে এসেছিল। সে বলেছিল তার শাশুড়ি আর ননদদের ব্যবহার তার সাথে যেন একেবারেই বদলে গেছে। তারা তাকে হাতের কাছে নিয়ে বসাতেন, তাকে ঘুরতে নিয়ে যেতেন, আত্মীয় স্বজনদের সাথে পরিচয় করাতেন। এমনকি আমিরা এও বলেছিল যে তার শাশুড়ি নাকি তাকে নিজের হাতে খাইয়েও দিতেন। আমি তার খুশি দেখে খুবই খুশি হচ্ছিলাম, কারণ নিজের মা বাবা আর ভাই বোনদের থেকে দূরে থাকার কারণে তার মধ্যে একটা অদ্ভুত শূন্যতা তৈরি হয়েছিল এতদিনে। আমাদের কাছে এমন মনে হচ্ছিল যে তার শাশুড়ি আর ননদদের এমন সুন্দর আচরণের ফলে তার ভেতর থেকে সেই অদ্ভুত শূন্যতাটা দূর হয়ে গেল, আলহামদুলিল্লাহ। কিন্তু কিছুদিন পর এমন কিছু ঘটনা ঘটতে শুরু করলো যা আসলে বিশ্বাস করা খুবই কঠিন ছিল এবং আমরা আসলে বুঝতেও পারছিলাম না যে কি হচ্ছে এসব। আমিরা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ল। আমি পেশায় একজন ডাক্তার হয়েও আসলে বুঝতে পারছিলাম না তার কি হয়েছে। আমিরা ওই সময়টাতে শুধু একটি কাজই করত এবং সেটা হলো সে সব সময় বিছানায় শুয়ে থাকত এবং তার চেহারায় কেমন যেন একটা অদ্ভুত ভাব বা অন্ধকার ছিল। অনেক ফর্সা ছিল সে, কিন্তু ধীরে ধীরে তার চেহারা কালো হতে শুরু করলো। একদিন আমি ওর সাথে দেখা করতে ওর বাসায় গেলাম। ঘরে ঢুকে দেখি আমিরা বিছানায় শুয়ে আছে। আমাকে দেখে সে শুয়ে শুয়েই বসতে ইশারা করলো। আমি বসতে যাব এমন সময় হঠাৎ তার শরীরে এক ভয়ানক কাঁপুনি শুরু হলো। আমি আর হাতের মুঠি যেন একদম শক্ত হয়ে গিয়েছিল, শরীর যেন অবশ হয়ে গিয়েছিল ওর। আমি বুঝতে পারলাম এটা তার এপিলেপটিক অ্যাটাক হয়েছে।
আমি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডেকে পাঠালাম এবং আমিরার স্বামীকেও ফোন করে আমিরার এই অবস্থার কথা জানিয়ে দিলাম। এরপর আমিরা প্রায় 1 সপ্তাহ হাসপাতালে ছিল, কিন্তু সব রকম পরীক্ষা করার পরও তার ভেতরে রোগের কোনো চিহ্ন পাওয়া গেল না। ডাক্তাররা বলছিলেন যে হয়তো স্ট্রেসের কারণে এরকমটা হয়েছে। 1 সপ্তাহ পরে ডাক্তাররা যখন তাদের নিশ্চয়তা পেয়ে গেলেন যে আমিরা স্বাভাবিকভাবে ফুললি ফিট, তখন ডাক্তাররা তাকে ডিসচার্জ করে দিলেন। আমিরা ডিসচার্জ হয়ে হাসপাতাল থেকে ফিরে এলো, কিন্তু এখন আসলে সবকিছুই বদলে গেছে। তার বাড়ি যেন এখন একেবারেই অগোছালো হয়ে গেছে। আর আমিরা শুধু বাড়ি নয়, বরং বাড়ির বাকি সদস্যকেও গুরুত্ব দেওয়া বন্ধ করে দিয়েছিল। তার মুখে অবসাদ এবং দুর্বলতার ছাপ স্পষ্ট হয়ে যাচ্ছিল, আর মনে হচ্ছিল কোনো এক অজানা কারণ বা অজানা ভয় তাকে চিন্তিত করে রেখেছে। একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমিরা বলো তো সত্যি সত্যি কি হয়েছে তোমার? তোমার কি মা বাবার কথা মনে পড়ছে? আমিরার মা বাবা মারা গিয়েছিলেন 2017 সালে। আমার প্রশ্নের উত্তরে সে বলল, হ্যাঁ মনে পড়ছে, কিন্তু এটা তো আর এমন কিছু নয় যেটার জন্য আমি ডিপ্রেশনে চলে যাব। অনেকেরই মা বাবা মারা যায়, কেউ কি বাঁচা ছেড়ে দেয়? আসলে ঠিক করে বলতেই পারছিল না যে তার সাথে কি ঘটেছে। কিছুদিন পর সে আমাকে ফোন করে বলে, লুনা আমার বাড়িতে আসবে একটু? কতদিন আড্ডা দেই না, আসো তো। আমি আসছি বলে ফোন রেখে ওর বাড়ির দিকে রওনা দিলাম। আমি যখন তার বাড়িতে গেলাম, প্রথম যে জিনিসটি আমাকে স্বাগত জানালো সেটা ছিল একটা বোটকা দুর্গন্ধ। যে ঘর আগে সুগন্ধে ভরা থাকতো, আজ সেই ঘরের নানান জায়গায় জমে থাকা ধুলো আর ময়লা দেখা যাচ্ছিল। আমি যখন ঘরের ভেতর প্রবেশ করার পর আমিরার ঘরে গেলাম, সে বিছানায় শুয়েই আমাকে তার কাছে আসতে ইশারা করলো। সে আমাকে তার কাছে বসতে বলল এবং খুব ভীতির সঙ্গে আমাকে বলল যে, লুনা দেখো, ঘুমের মাঝে অনেকদিন ধরে আমার কাছে অদ্ভুত অদ্ভুত সব স্বপ্ন আসছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কেমন স্বপ্ন? সে বলল, মনে হয় আমি স্বপ্নে এমন কাউকে দেখছি যে আসলে জীবিত নয়, মানে আমি বোধহয় মৃতদের দেখছি। আমিরা মৃতদের দেখছে? এমন কথা শুনে আমি নিজেই ভয় পেয়ে গিয়েছিলাম। নিজেকে একটু সামলে আমি ওকে বললাম, আচ্ছা তাই, একটু খোলামেলাভাবে বলো তো আমিরা, তুমি আসলে কি বোঝাতে চাচ্ছ? সে বলল, আমার আত্মীয় স্বজন যারাই মারা গেছেন তারা সবাই আমার স্বপ্নে আসে। আমার মা বাবা, আঙ্কেল আন্টি, দাদা দাদি সবাই আমার স্বপ্নে আসেন। লুনা, আমার মনে হয় যেন তারা আমাকে নিয়ে যেতে চাচ্ছেন। তারা আমার হাত ধরে ফেলেন, আমি তাদের হাত ছাড়ানোর চেষ্টা করি, কিন্তু তারা আমাকে টেনে নিয়ে যেতে চান। এই বলে সে কাঁদতে শুরু করলো। তার মুখে সব কথা শুনে আমারও ভয় লাগছিল, কিন্তু আমি আপনাদের বলতে চাই যে এই বিষয়ে আমি কি বুঝতে পারছিলাম। আমার মনে হচ্ছে যখন থেকে সে পাকিস্তান থেকে ফিরে এসেছে, ঠিক তখন থেকেই তার ওপর কিছু একটার নজর লেগেছে। পাকিস্তানে গিয়ে সে অনেকের সঙ্গে দেখা করেছে, আত্মীয়দের সঙ্গে। কে জানে তাদের মধ্যে কতজন হিংসুক হয়ে গেছেন ওর খুশি দেখে। আর এমনিতেও আমি ছোট থেকেই বড়দের কাছ থেকে নজরের কথা শুনেছি, কিন্তু জাদু টোনার বিষয়ে তখনও আমার কোনো ধারণাই ছিল না। আমি আমিরাকে সবসময় বলতাম, আমিরা আসলে তোমার উপর কারো নজর লেগেছে। এই বলে আমি তাকে নজর উতরানোর জন্য পড়া পানি করেও দিতাম মাঝে মাঝে। এক রাতে আমি আমার স্বামীকে বললাম, চলো আমিরা আর তার পরিবারকে একদিন রাতে দাওয়াত দেই, অনেকদিন হয়ে গেছে ওরা আসে না আমাদের বাসায়। আমার স্বামী বললেন, হ্যাঁ ঠিক আছে, রবিবার রাতে দাওয়াত দাও তাহলে ওনাদের। আমি সেই দিন আমি তাদের বাড়ি গিয়ে ওনাদের দাওয়াত দিয়ে এলাম। যথারীতি রবিবারে তারা আমাদের বাড়িতে এসে পৌঁছালো। তারা আসলে আমাদের প্রতিবেশী ছিলেন, আমাদের ঘরের দেয়ালগুলোও পাশাপাশি ছিল। তারা পরিবার নিয়ে এলেন ঠিকই, কিন্তু আমিরার চেহারায় একটা বড় সমস্যা ছিল। সমস্যাটা আসলে এমন ছিল যে ওর মুখে হাসি ছিল, কিন্তু মনে হচ্ছিল যেন সে জোর করে হাসছে। সে যেন তার কষ্টটা লুকানোর জন্য কঠিন চেষ্টা করছে, কিন্তু পারছে না। চা নাস্তা করার কিছুক্ষণ পর, আড্ডা দেওয়ার পর আমরা সবাই খাবারের টেবিলে চলে এলাম। যখন আমরা খাবার খেতে শুরু করলাম, তখন আমরা একটা অদ্ভুত দৃশ্য দেখলাম।
আমিরা 2 হাতে খাবার খাচ্ছিল। তাকে দেখে আমার কিছুটা ভয় লাগছিল। সে যেভাবে খাচ্ছিল সেটা 2 হাতে একসাথে লোকমা বানিয়ে সেই লোকমা একসাথে খাচ্ছে। তার স্বামী তার দিকে একটু নজর দিচ্ছিলেন আর লজ্জিত বোধ করছিলেন, কিন্তু মনে হচ্ছিল যে আমিরা যেন তার নিজের মধ্যে নেই। আমাদের সামনে বসে বসে সে 3-4 জনের খাবার একা খেয়ে ফেলল। আমি তার স্বামীকে যে কোনো একটা অজুহাতে অন্য ঘরে ডেকে নিয়ে গেলাম এবং জিজ্ঞেস করলাম, ভাইজান, আমিরার কি হয়েছে? এভাবে কেন খাবার খাচ্ছে ও? আমার প্রশ্ন শুনে আমিরার হাজবেন্ডের মুখে প্রবল বিরক্তির ছাপ। উনি বললেন যে ও আসলে পাগল হয়ে গিয়েছে, সবসময় আমারও মাথা খারাপ করে রাখে, আর ভালো লাগে না এই যন্ত্রণা। আমি তাকে বোঝানোর চেষ্টা করে বললাম, ভাইজান, এমন করে বলবেন না। যদি আমিরা অসুস্থ হয় তাহলে আমাদেরকে তো এখন ওর পাশে দাঁড়ানো উচিত। কিন্তু আমার কথা শুনে আমিরার হাজবেন্ড মুখ বাঁকা করে সেখান থেকে চলে গেল। হয়তো তিনি আমার কথা বুঝতে পারেননি বা পছন্দ করেননি। খাওয়া দাওয়া শেষ হলে আমি আমার স্বামীকে আমিরার স্বামীর রিয়াকশনের ব্যাপারে বললাম। আমার স্বামীও আমিরার হাজবেন্ডের এমন আচরণের কারণে বেশ বিরক্ত হয়ে গিয়েছিলেন। এরপর কিছুদিন আমি আর আমিরার বাসায় যাইনি। সত্যি বলতে আমি নিজেও আমিরাকে ভয় পেতে শুরু করেছিলাম। আমি বুঝতে পারছিলাম না ওর সাথে আসলে কি হচ্ছে। কখনো মনে হতো ওর বায়োপোলার ডিসঅর্ডার হয়েছে, কখনো মনে হতো সে আসলে ডিআইডির শিকার। আমি নিজে মানসিকভাবে শক্তিশালী ছিলাম না যে ওকে সামলাতে পারি, কিন্তু যতটুকু সম্ভব চেষ্টা করতাম। এরপর অনেক দিন পার হয়ে গেল, ওর সাথে দেখা হয়নি। তাই ভাবলাম যাই, একবার দেখা করার চেষ্টা করি, দেখি ও কেমন আছে। আমি যখন ওর বাড়ির সামনে এসে পৌঁছালাম এবং ঘরের ডোরবেল বাজালাম, তখন আমিরা ঘর থেকে বেরিয়ে এলো। সে আমাকে স্বাগত জানিয়ে ভেতরে আসার জন্য আমন্ত্রণ জানালো। আমি দেখলাম যে ও বেশ অস্থিরভাবে হাঁটছিল, যেমনটা কোনো অসুস্থ মানুষ হাঁটে। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, তোমার শরীর তো আরো খারাপ হয়ে গেছে, তুমি তো মনে হয় খাবার দাবারের কোনো খেয়ালই রাখছো না। সে বলল, আমার ক্ষুধা তো অনেক বেড়ে গেছে, কিন্তু দুর্বলতা তো কমার নামই নিচ্ছে না। আমি ওর সাথে ঘরের ভেতর চলে এলাম এবং আমরা টিভি লাউঞ্জে গিয়ে বসলাম। সে আমাকে জিজ্ঞাসা করতে লাগলো, লুনা, তুমি কি কফি খাবা নাকি জুস? আমি বললাম, না, এখন কিছুই লাগবে না। তোমার পরিবার কোথায়? সে জানলো যে তার স্বামী অফিসে গিয়েছে আর তার ছেলেটা ওপরের ঘরে খেলছিল। আমি তাকে তখন জিজ্ঞাসা করলাম, আমিরা, আসলে তোমার হয়েছেটা কি? যদি কিছু হয় তাহলে আমার সাথে শেয়ার করতে পারো। আমি এমনি আন্দাজে বলছি। তুমি কি কোনো রকম ডিপ্রেশনের শিকার? সে বলল, হ্যাঁ, আমি ডিপ্রেশনের শিকার, আর মাঝে মাঝে নিজেকে রিল্যাক্স করার জন্য আমি মেডিসিনও খাচ্ছি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, বলো তো, তোমার ডিপ্রেশন আসলে কিসের জন্য? কি এমন আছে যা তোমাকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে? সে বলল, তোমাকে বলেছিলাম না, স্বপ্নে মৃত মানুষ আসে, তারা আমাকে জোর করে কবরের দিকে নিয়ে যেতে চায়। আর কিছুদিন ধরে তো বাড়িতে শ্যাডো দেখতে পাচ্ছি। মনে হচ্ছে কানেও কিছু শুনতে পাচ্ছি, যেমন ছায়াগুলো হয়তো কথা বলছে। আর আমার মনে হচ্ছে কোথাও হয়তো কোনো ঘন্টা বাজছে আর কেউ আমাকে ডাকছে। আমাকে সব বলতে বলতে আমিরার শরীর আবার কাঁপতে শুরু করলো আর তার মুখ থেকে ফেনা বেরোতে শুরু করলো। আমি তাড়াতাড়ি কিচেনে গিয়ে পানি নিয়ে এলাম এবং তার কাছে গিয়ে বসলাম। আমি তার পিঠে ধীরে ধীরে চাপড়ে দিচ্ছিলাম এবং ব্যাগ থেকে মোবাইল বের করতে যাচ্ছিলাম যেন অ্যাম্বুলেন্সে ফোন করতে পারি। এর মধ্যে হঠাৎ পেছন থেকে একটা অদ্ভুত আওয়াজ আমার কানে ভেসে এলো, যেন কোনো কুকুর বা বিড়াল রাগে গর্জন করছে। যখন আমি পেছন ফিরে তাকালাম তখন দেখলাম যে আমিরার চোখ জোড়া যেন উল্টে গেছে। সে অদ্ভুত পুরুষালী ও নারী সুলভ মিশ্র কণ্ঠে বলল, তুই এখানে প্রতিদিন কেন আসিস? এর পেছনে লাগা বন্ধ কর আর এখান থেকে চলে যা। যদি তুই তোর প্রতি সত্যি সহানুভূতিশীল হয়ে থাকিস, আর না হলে আমরাও তোকে দেখে নেব। আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম যে এটা কি হলো, সে কেন এত খারাপভাবে কথা বলছে আমার সাথে। আমিরার এই অবস্থা দেখে আমি রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। তার উপর সে যেভাবে আমার সাথে কথা বলছিল তাতে আমি কিছুটা রাগান্বিত হয়ে গিয়েছিলাম। আমি তৎক্ষণাৎ ওদের বাড়ি থেকে বের হয়ে বাসায় চলে এলাম।
আমি বাসায় ফিরেছি, মাত্র 10 মিনিটই হয়েছিল। এমন সময় আমার বাসার ডোরবেলটা বেজে উঠল। যখন আমি দরজা খুলে বাইরে গেলাম, তখন আমি দেখলাম আমিরা আমার সামনে দাঁড়িয়ে। সে আমাকে বলল, সরি লুনা, তুমি কেন ফিরে এলে? আমি তো তোমার জন্য কফি বানাতে গিয়েছিলাম। যখন ফিরে এলাম তখন তুমি ঘরেই ছিলে না। সরি বোন, কফিটা বানাতে একটু দেরি হয়ে গিয়েছিল, কিছু মনে করো না। আমি তখন তাকে বাসার ভেতরে নিয়ে এসে একটু আগে তার করা আচরণের কথা বলে জিজ্ঞাসা করলাম যে, তুমি কিভাবে আমার সাথে এরকম বাজে আচরণ করতে পারলে? আমার কথা শুনে সে হতভম্ব হয়ে গেল এবং আমার মুখের দিকে তাকিয়েছিল। সে অবাক হয়ে বলল, লুনা, আমি তোমার সাথে খারাপ আচরণ করব? তুমি আমার কি ক্ষতি করেছ? বরং এই কঠিন সময়ে তুমি তো আমার একমাত্র সঙ্গী। আমি তোমার সাথে এমন কেন করব? এই বলে সে কাঁদতে শুরু করলো। আর আমি তাকে সান্ত্বনা দিয়ে সোফায় এসে বসার কথা বললাম। ভেতরে আসতে আসতে সে বলছিল যে, লুনা, আমি কিছুই বুঝতে পারছি না, আমার সাথে কি হচ্ছে। মনে হচ্ছে আমার শ্বাস আটকে যাচ্ছে। আমি একইভাবে কাঁদতে দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমিও ওর সাথে কাঁদতে শুরু করলাম এবং আমরা সেখানে বসে কতক্ষণ কাঁদলাম জানি না। তারপর সে বলতে লাগলো, লুনা, তুমি কি কখনো কালো জাদুর নাম শুনেছ? আমি বললাম, না। সে বলল, তুমি একটু গুগলে সার্চ করো, কারণ আমি যখন আমার সমস্যা নিয়ে দেখছিলাম তখন বুঝতে পারলাম যে কালো জাদুর শিকার হওয়া মানুষের মধ্যে যে উপসর্গগুলো থাকে সেগুলো আমার মাঝেও আছে। এরপর যখন আমিরা চলে গেল তখন আমি আমার মোবাইল ফোন বের করলাম আর গুগলে গিয়ে ব্ল্যাক ম্যাজিকের বিষয়ে সার্চ দিলাম। আমি যেমনটা আগেও বলেছি, আমি আজ পর্যন্ত কোনো কালো জাদুটোনার নামও শুনিনি। আমাদের ওখানে বড়রা শুধু নজরের কথাই বলতেন। কিন্তু যখন আমি কালো জাদুর সম্পর্কে পড়তে থাকলাম, আমার মধ্যে ভয় বাড়তে লাগলো। পাশাপাশি আমি এটাও বুঝতে পারলাম যে আমিরার সাথে সত্যিই হয়তো কোনো কালো জাদুর বিষয় আছে, কারণ তার মধ্যে যে অকারণে ডিপ্রেশন হচ্ছিল, তার 3টা সন্তানও মারা গেছে মিসক্যারেজের কারণে। এত কিছুর পরেও আল্লাহর উপরে তার বিশ্বাস অটুট ছিল। কিন্তু বিনা কারণে এমন ডিপ্রেশনের শিকার হওয়া, বাজে আচরণ করা আর শরীরে জিনের হাজির হওয়া, মৃতদের দেখা পাওয়া, মনে হয় যেন শ্বাস আটকে যাচ্ছে, বাড়িতে ছায়ার মতো অনেক কিছু দেখা যাচ্ছে, এটা তো আমার কাছে কালো জাদুর মতোই লাগলো। শরীরে জিন হাজির হওয়ার কথা কেন বললাম? আসলে বিকেলের দিকে আমিরা যেভাবে হঠাৎ করে চোখ উল্টে কথা বলছিল, সেটাকে জিনের হাজির ছাড়া আর কি বা বলবো বলুন? এসবের মাঝে আমিরার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে তার মেডিসিনগুলো ড্রাগসের মতো নিতে শুরু করলো। কিন্তু তার এই কঠিন সময়েও ওর প্রতি ওর হাজব্যান্ডের আচরণ খুবই খারাপ ছিল। উনি আমিরাকে তালাক দেওয়ার হুমকিও দিতেন আর সব সময় তাকে নানান ধরনের খারাপ কথা বলতেন। আমি অনেকবার তার স্বামীকে বোঝানোর চেষ্টা করেছি যে, ভাই, আপনি ওর প্রতি একটু নরম হন দয়া করে, সে তো এমনিতেই মানসিক চাপের শিকার, এর মধ্যে এরকম ব্যবহার করবেন না। আমার কথা শুনে উনি বলতেন, যদি সে নিজের ঠিক না করে তাহলে আমি তাকে তালাক দেব। আমি খুব অবাক হতাম, এই লোকটা আজ আমেরিকায় বসে আছে শুধুমাত্র আমিরার জন্য, যে মেয়েটি তার জন্য নিজের ধর্ম পর্যন্ত পরিবর্তন করে ফেলেছিল। যখন তার স্বামীকে তার সবচেয়ে বেশি দরকার, তখন সে তাকে ছেড়ে দেবার হুমকি দিচ্ছে। এরা কি মানুষ? আল্লাহই ভালো জানেন। সত্যি বলছি, যেদিন থেকে আমি কালো জাদুর ব্যাপারে পড়েছি সেদিন থেকে আমি আমিরার কাছে যেতে আরো বেশি ভয় পেতে শুরু করেছিলাম। কারণ কালো জাদুর সম্পর্কে কিছু জায়গায় লেখা আছে যে কেউ যদি রোগীর কাছাকাছি থাকে তবে তার ওপরেও কালো জাদুর প্রভাব পড়তে পারে। বন্ধুত্ব আলাদা, কিন্তু জীবন তো সবসময়ই প্রিয়। তারপরেও আমি একটা শেষ চেষ্টা করেছিলাম আমিরার জন্য, যে আমি এখন আপনাদের বলবো। কিন্তু তারপর আমার আর সাহস হয়নি যে আমি আমার বন্ধুর জন্য কিছু করি। আমিরাকে সাহায্য করার জন্য আমি ইন্টারনেট খুঁজে দেখলাম আমাদের শহরে ইসলামিক সেন্টার কোথায় আছে। ইসলামিক সেন্টারের ঠিকানা বের করে পরের দিনই আমি আমিরাকে নিয়ে সেখানে চলে গেলাম। আমরা যখন সেখানে পৌঁছালাম তখন সেখানে একজন হুজুর ছিলেন।
যিনি তখন নামাজ পড়ছিলেন। আমরা দুজনেই বাইরে ওনার জন্য অপেক্ষা করতে লাগলাম। যখন তিনি বাইরে এলেন তখন তিনি খুব ভদ্রভাবে আমাদের সাথে দেখা করলেন। আমি আমার বান্ধবীর সম্পূর্ণ পরিস্থিতি ওনাকে খুলে বললাম। আমার কথা শুনে উনি কিছুক্ষণ ভাবলেন এবং বললেন যে ওনার এক বন্ধু আছেন যিনি এই কালো জাদু কাটানোর কাজ করেন, মানে নুরানি চিকিৎসা করেন। এই কথা বলে তিনি আমাকে একটি ঠিকানা দিলেন এবং বললেন যে তুমি জুম্মার দিন সন্ধ্যায় এই ঠিকানায় যাও, কারণ তিনি শুধুমাত্র জুম্মার দিন সন্ধ্যাতেই বসেন। সেদিনের 2 দিন পরই জুম্মাবার ছিল, তাই আমরা 2 দিন ধরে জুম্মাবারের জন্য অপেক্ষা করতে লাগলাম। জুম্মার সন্ধ্যায় আমরা হুজুরের দেয়া সেই ঠিকানায় চলে গেলাম। সেখানে পৌঁছে আমরা দেখলাম যে 1-2 জন রোগী বসেছিল আমাদের আগে, অর্থাৎ তৃতীয় সিরিয়ালে আমাদের পালা। যখন আমাদের পালা এলো তখন আলেম সাহেব আমাদের ভেতরে বসিয়ে আমাদের দিকে তাকাতে লাগলেন। তিনি আমার বান্ধবীর নাম জানতে চাইলেন এবং চোখ বন্ধ করে ফেললেন। কিছুক্ষণ তিনি কিছু একটা পাঠ করলেন, তারপর চোখ খুলে আমিরার কাছে জানতে চাইলেন, তুমি পাকিস্তানে কিসের জন্য গিয়েছিলে? ওনার মুখে এই কথা শুনে আমি আর আমিরা একে অপরের দিকে তাকাতে লাগলাম। এই অচেনা মানুষটা কিভাবে জানলো যে আমিরা পাকিস্তান গিয়েছিল? আমিরা বলল, হুজুর, আমার শ্বশুর বাড়ি পাকিস্তানে, ওখানেই গিয়েছিলাম। আলেম সাহেব চোখ বন্ধ করলেন। তারপর কিছুক্ষণ আয়াত পড়ার পর উনি আবারও চোখ খুললেন। আমিরাকে বলতে লাগলেন, মা, তুমি তো অনেক কিছু খেয়ে ফেলেছ, ভালো। আমি তো মনে করেছিলাম তুমি শুধু এটা বলছো যে তোমার ক্ষুধা বেড়ে গেছে। আমি আলিম সাহেবকে বললাম, আপনি একদম ঠিক বলেছেন, ওর ক্ষুধা সত্যিই বেড়ে গেছে, তবে সে ওটা বুঝতে পারে না। সে একাই 4-5 জনের খাবার খায়, কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে এত খাবার খাবার পরেও সে শুকিয়ে যাচ্ছে। তখন আলেম সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, আমি ওর ক্ষুধার কথা বলছি না, আমি ওই বাজে ও নাপাক জিনিসগুলোর কথা বলছি যেগুলো সে পাকিস্তান থেকে খেয়ে এসেছে। ওনার কথা শুনে আমরা দুজনেই হতবাক। আমরা ওনার দিকে এমনভাবে তাকিয়েছিলাম যেন ওনাকে জিজ্ঞাসা করছে যে, হুজুর, আপনি আসলে কি বলতে চান? উনি কিছু সময় নিয়ে বললেন যে, তুমি যখন প্রথমবার পাকিস্তানে গিয়েছিলে তখন তোমার উপর হালকা পাতলা কালো জাদু করা হয়, যে কারণে শুধু তোমার 3টা সন্তান মারা যায়। কিন্তু সেই সময় তুমি বেঁচে গিয়েছিলে কারণ তুমি তোমার শ্বশুর বাড়িতে কিছুই খাওনি। কিন্তু এবার যিনি জাদু করেছেন তিনি নিজ হাতে তোমাকে খাইয়েছেন, এবং এত বেশি খাইয়েছেন যে সেটা তোমার রক্তে মিশে গেছে। তোমার উপর নজরদারি করার জন্যই তোমার উপর একটি জিনও চালান দেওয়া হয়েছে, যা এই মুহূর্তে তোমার বাইরে বের হওয়ার জন্য অপেক্ষা করছে। এসব শুনে হুজুরকে জিজ্ঞাসা করেছিলাম যে এর কোনো চিকিৎসা আছে কিনা। তিনি বললেন, তোমাদের আসতে দেরি হয়ে গেছে। ওনার কথা শুনে আমি একটু রেগে গিয়েছিলাম এবং ওনাকে বললাম, আপনি যদি চিকিৎসা নাও করেন, তাও যদি সম্ভব হয় অন্তত একটু আশ্বাস তো দিন। হুজুর সাহেব আমিরাকে বললেন, আম্মাজান, আপনি একটু বাইরে গিয়ে বসুন। যখন আমিরা বাইরে চলে গেল তখন তিনি আমাকে বললেন, আপনার বন্ধুটি আর মাত্র 1.5 সপ্তাহের মেহমান। যে জাদু ওর ওপর করা হয়েছে সেটা ওনার ওপর পুরোপুরি প্রভাব ফেলেছে ইতোমধ্যে। এখন এর প্রতিকার করা অসম্ভব। কিন্তু আম্মাজান, আপনার জন্য আমার একটি পরামর্শ আছে যে আপনার বান্ধবীর এই শেষ দিনগুলোতে আপনি ওনার কাছ থেকে একটু দূরে থাকুন, কারণ জাদুর প্রভাব একজনের ওপর থেকে অন্যজনের ওপরেও চলে যেতে পারে। এত কাছের বান্ধবীর ব্যাপারে এমন কঠিন সত্য কথা শুনতে কেমন কষ্ট হয়েছিল সেটা আমি সেদিন বুঝেছিলাম। আমি হুজুর সাহেবের কথা শুনে অন্তরের দিক দিয়ে একেবারে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিলাম, কিন্তু তাও আমি মিথ্যা হাসির লেবাস ধরে ওর কাছে গেলাম এবং ওকে নিয়ে বাড়ি চলে এলাম। ওকে ওর বাড়িতে নামিয়ে দিয়ে আমিও নিজের বাসায় চলে এলাম। এরপর আমি সেই হুজুরের কথা মতো আমিরার সাথে আর দেখা করতে যাইনি। একদিন দুপুরে আমিরার স্বামী তার ছেলের সাথে এলো। তারিখটা আমার আজও মনে আছে, 9 ফেব্রুয়ারি 2018। আমিরার স্বামী বলতে লাগলেন, একটু ওকে আপনাদের বাসায় রাখেন, আমিরা রক্তবমি হচ্ছে, আমি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমি ভাবলাম, এই হুজুর সাহেব তো 1-1.5 সপ্তাহের কথাই বলেছিলেন, কিন্তু আমার প্রিয় বান্ধবী তো মাত্র 3 দিনের মাথাতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওনার কাছে চলে গেল।
ওই 3 দিন নাকি তার লাগাতার বমি হচ্ছিল। তার মৃত্যুর পর তার স্বামীও ছেলেকে নিয়ে সেই ঘর ছেড়ে চলে গেলেন। কিন্তু যেহেতু আমাদের কিছু কমন ফ্রেন্ডস ছিল, সেহেতু তাদের কাছ থেকে খবর পেলাম যে আমিরার স্বামী তার পাকিস্তানের বাগদত্তাকে বিয়ে করেছেন এবং তাকে নিয়ে বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন। আজ আমার মনে হয় তার স্বামীও হয়তো এসব কিছুতে জড়িত ছিল। সে জানত তার পরিবারের লোকজন কেমন। সে নিজেও তার পাকিস্তানি বাগদত্তাকে বিয়ে করতে চেয়েছিল। আমিরা বেচারি তো অনেক পরে মারা গিয়েছিল, আর তার স্বামী তো অনেক আগে থেকেই ওকে তালাক দিতে চেয়েছিল। আল্লাহ জানেন সবকিছুর পেছনে কে ছিল এবং কেনই বা একটি মাসুম লক্ষ্মী মেয়েকে প্রাণ বিসর্জন দিতে হয়েছিল। মানুষ এত নির্বোধ এবং জালিম কেন হয়? আমি তো বলি আল্লাহ তাআলা এমন লোকদের ধ্বংস করুন এবং তাদের সুখ কখনো না দিন। আর সাবিত ভাই শোনো, আমি নরসিংদীতে থাকি, কিন্তু ঘটনাটা ঘটেছে আমার গ্রামে। আমার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলা অষ্টগ্রাম থানা আব্দুল্লাহপুর গ্রামে। ঘটনাটা ঘটেছে আমার নিজের এবং আমার ভাইয়ের সাথে, দুজন ছিলাম। তো তো আমার আর আমার ওই সময়টা ছিল 2015 সাল। আমি ক্লাস 10-এ পড়তাম। তো আমাদের গ্রাম মানে হাওড়া অঞ্চল কিরকম মোটামুটি সবাই জানেন, যে বর্ষাকাল আসলে এটা এক গ্রাম থেকে অন্য গ্রাম বা গ্রাম থেকে বাজার থেকে চলাচল করতে হলে চলাচলের একমাত্র মাধ্যমই থাকে নৌকা। তো আমরা ফ্রেন্ড সার্কেল মিলে সবসময় আমরা একটা প্ল্যান করছিলাম যে একটা ক্লাব খুলবো। তো আমাদের যেরকম ক্লাব খোলার পরে আমরা মোটামুটি মাসখানেক চলে গেছে, পরে আমরা একটা পার্টির আয়োজন করছি, কি যে আজকে সবাই মিলে অনেকদিন হলো তো ক্লাব খুললাম, আজকে একটা পার্টি আয়োজন করি। তো যেরকম কথা ওরকম কাজ, আমরা মোরগ টোরগ নিয়ে সবাই নিজেরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করলাম। তো আমাদের যে নৌকা চালক, ফেরি যে নৌকা চালায় কামাল ভাই, তো কামাল ভাই সবসময় মনে করেন যে রাসেল ভাই 9টা পর্যন্ত সর্বোচ্চ চালায়, এরপর আর নৌকা চালায় না। তো ওই দিন আমরা বলে রাখছিলাম যে ভাই আজকে তো আমাদের একটা পার্টি আছে বা আমাদের একটা খাওয়া দাওয়ার আয়োজন আছে, আপনি একটু দয়া করে 10টা পর্যন্ত থাকেন। তো আমাদের কথা হোক, কামাল ভাই রাজি হইলো। তো আমরা খাওয়া দাওয়া শেষ কইরা আমি আমার ভাই রাকিব ফেরিঘাটের মধ্যে আইসা উপস্থিত হইলাম। আইসা দেখি নাই। তো আমার ভাই রাকিবের একটু মনটা খারাপ হয়েছে যে কামাল ভাইরা বলে রাখলাম, তাও উনি চলে গেল, বুঝলাম না বিষয়টা। তো পরে বসে আছি, পূর্ণিমার রাত, একদম সব দেখা যাচ্ছে ক্লিয়ারলি, যে প্রকার ডাক। আমরা দুজন একটু বসে আড্ডা দিতেছি, কথা বলতেছি, যাতে দুজনের সময়টা যাতে বোরিং ফিল হয়ে না কাটে। তো দেন একটু পরে দেখতেছি যে আমাদের দিকে আসতেছে একটা নৌকা। আমি আর আমার ভাই বলছি, এত রাত দিয়ে নৌকা আসতেছে, কে এটা? ডাক দিস না, আমাদেরকে পার করে দেখ। তো পরে দেখি কামাল ভাই আসতেছে। তো আমার ভাইয়ের মনটা খুশি হয়েছে, কামাল ভাই কথাটা রাখছে, বলছি যে বুঝছে যে আমরা পার্টি রেডি করবো, আসতেছে। তো আয়সা ঘাটে যেই মাত্র নৌকাটা ভিড়াইলো, ওই মাত্র আমার ভাই বলতেছে, বুঝলাম না ভাই, কোন সময় ধরে বসে আছি, কই তুমি? আমার ভাই কোনো সরা শব্দ দিল না। তো আমরা ভাবছি সম্ভবত মন টন খারাপ। তো নৌকায় উঠলাম, নৌকা চালাচ্ছে। মোটামুটি অনেকক্ষণ নৌকা চালানোর পর আমরা দুজন কথা বলতেছি, উনি কোন রেসপন্স বা কোন কথাই বললো না। তো আমার আর আমার ভাইয়ের একটু মনে মনে সন্দেহ হচ্ছে যে সবসময় তো কামাল ভাই মজার ফানি কথা বলে, আজকে কিছু বলতেছে না। পরে আমার ভাই হঠাৎ করে বললো যে কামাল ভাই কিছু হয়েছে নাকি, বলো, বাবার সাথে হইলে বলো, কথা বলতেছে না, মন খারাপ নাকি? তো কামাল ভাইও কিছু বললো না। তো দেন তারপর আরো কিছু বললাম যে কি হইলো ভাইয়ের, দূরের থেকে একটু কাছে না। তো ভাইয়ের যে গামছা বা তোয়ালে ব্যবহার করতো, এটা দিয়ে মুখটা ঢাকা ছিল, তো কিছু বললো না। তো আমি আর আমার ফ্রেন্ড সার্কেল ভাবলাম সম্ভবত কামাল ভাইয়ে কিছু বলবো না, কি করার। তারপর আমি আবার বলতেছি যে কামাল ভাই কি হইলো, কিছু বলো। তো তারপর যখন কথা বললো না, একটু শব্দ হচ্ছে, ঘর ঘর করে এরকম শব্দ হচ্ছে ওনার কাছ থেকে। তো আমি আর আমার বন্ধু রাকিব একটু টেনশনে পড়ে গেলাম, একটু ভয় পাইতেছি, আচমকা একটা ভয়ের ভিতরে ঢুকে গেল, কি এরকম যে কি হইলো, কামাল বাসান কথা বলতেছে না। তো আমার কানের কাছে এসে বলতেছে ফিস ফিসে যে থাক, কিছু বলিস না, আল্লাহ কর, কোনো মতো আমাদেরকে নামাই দিলেই হইলো।
তো কামাল ভাই যে জায়গার মধ্যে বসছিল, প্রথমে তো বললাম পূর্ণিমার রাত, মানে একদম সব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো ওনার জায়গাটা যেন কেন যেন মনে হচ্ছে যে মানে আচমকা একটু কালো একটা মানে ধোঁয়ার মতো হয়ে যাচ্ছে, অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে জায়গাটা। সব জায়গায় দেখতেছি ক্লিয়ার আছে, এই জায়গাটা যেন অন্ধকার হয়ে যাচ্ছে একটু অন্যরকম। তো আস্তে 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 দেখলাম মানে আস্তে আস্তে অন্ধকার হয়ে একটা মানে অবয়ব সৃষ্টি, অবয়বের মতো হয়ে গেল। তো আমরা মাসাল ভাই, বিশেষ করে আমি, আমার ভাই বা ফ্রেন্ড সার্কেল, ফ্রেন্ডই বলেন রাকিব, আমরা দুজনের মধ্যে কেউ বুঝতে ছিলাম না এরকম কিছু দেখবো। তো আমি ভয়ে পুরা শেষ। আমি আমার রাকিব ভাইরে বলতেছি যে ভাই দেখ কি হইলো এটা। তো ও বলতেছে আমি দেখতেছি, চুপ থাক, মনে মনে সুরা টুরা যাই পারস বলতে থাক। তো পরে আপনার রাসেল ভাই আস্তে 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 হাওয়ার মধ্যে যখন আমি ও সুরা মোরা পড়লাম, হাওয়া মিশা গেল যেরকম। তো আমি আর ও ভাবলাম যাক আল্লাহ একটা আমাদেরকে বাঁচাইলো, কোনো মতে বাড়ি যাইতে পারলে হয়েছে, আর কোনোদিন এত রাত করবো না। তো ও নাকি বইটাটা নিচে নিচে চালাইতেছে, চেষ্টা মেষ্টা করতেছে যে আল্লাহ আল্লাহ করে যে কোনো মতে বাড়ি যেতে পারলে হইলো। তো ও যখন চালাচ্ছে তো মোটামুটি স্থির গতিতে চালাচ্ছে, নতুন তো আমরা তো আর ওদের মধ্যে পারি না, বুঝেনই তো। তো হঠাৎ করে মনে হচ্ছে যেন নৌকাটা চাইতেছে না, মানে ও দাঁড় ঠিকই বাইতেছে বইটা দিয়ে, কিন্তু নৌকা যাইতেছে না। তো ও আমার বলতেছে ভাই মনে হইতেছে কে জানি, ও আমার যেটা বললো ভাই, মনে হইতেছে কে জানি ও যে দাঁড় বাচ্ছে, ওর যে বইটাটা মানে পানির নিচ থেকে ধরে রাখছে, ছাড়তেছে না। তো এরকম আল্লাহ আল্লাহ করতেছি আমি, আরো সুরা মুরা পরে কোন রকম এই মানে এই পুরা নদীর মধ্যে আমাদের নৌকাটা ছিল। মানে আমি আরো কি ভয়ে যে কি পরিমাণ অবস্থা খারাপ হয়েছিল, আমার শরীর দিয়ে ঘাম বের হয়ে যাচ্ছিল ভাই। তাও ও অনেক কষ্ট করে আল্লাহর মধ্যে শেষ পর্যায়ে আমাদের নৌকাটা ঘাটে যায় ভিড়লো। তো আমি আরো ভাবতেছি যাই হয়েছি সোজা বাড়ি চলে যাবো, আর কোনো যাতে না হয়। ও একটু বলে রাখা ভালো, একটু সাহসী ছিল আমার ফ্রেন্ড রাকিব। তো আমরা নামার পর আমরা ভাবছিলাম যাই হয়েছে শেষ, আর কিছু হইব না, বাড়ি চলে যাবো। কিন্তু ভাগ্য আর ছাড়লো কই রাসেল ভাই। আমরা যখন হাঁটতেছি আমাদের বাড়ি যাওয়ার মাঝ পথে একটা বাড়ি পড়ে, আমেরিকা বাড়ি। মোটামুটি সবাই জানে বাড়িটা তেমন ভালো না, একটু খারাপ কিছু থাকে। তো ওর আমি হাঁটতেছি বাড়ি যাওয়ার আর মনে হয় সম্ভবত 5 মিনিট লাগবে বাড়ি যাইতে, এরকম সময়। তো হঠাৎ করে দেখতেছি আমি আর ও যে একটা সাদা শাড়ি পরা একটা মেয়ে আমেরিকা বাড়ির দিকে হাঁটতেছে, মানে বাড়ির ভিতরে। আমেরিকা বাড়ি বলতে গেলে ভাই এটার বাড়ি আমেরিকা বলা হয় কারণ এই বাড়ির সবাই আমেরিকা চলে গেছে, এই বাড়ি পরিত্যক্ত ভাবে পড়ে থাকে, মানে এখানে কেউ থাকে না, পরেই থাকে মানে 12 মাস। তো আমি আর ওইটা দেখা প্রথম প্রথম বেশি ভয় পাইছি, ভাবছি এত রাত্রে 11টা 12টা বাজে, মোবাইল দেখার সময় ছিল না ভাই, বেশ সত্যি কথা বলতে। এত রাত্রে এই মেয়েটা এনে কি করতেছে, এটা কার মেয়ে? গ্রাম অঞ্চল তো মনে করেন সবাই সবার চিনি, বলতে চিনলাম না, পিছন দিয়ে চিনতে পারতেছি না। তো ওইটু মানে একটু শয়তান টাইপের ছিল আমার বন্ধুটা রাকিব, এবার সাহস ছিল, বলতেছে আরে মনে সম্ভবত খারাপ কিছু করতে যাইতেছে, আই ধরি গিয়া। তো আমি আরো হাঁটতেছি পিছনে পিছনে, বিশেষ করেন ভাই মানে বাড়িতে ঢোকার আগে যেন মেয়েটা মানে বাতার সাথে হাওয়ায় মিলে গেল। ও আর আমি আবার মানে একটু ভয় ঢুকলো ভিতরে, কি করলাম, এটার পিছনে আবার আসলাম, এরকম এরকম বাড়ি চলে যাওয়া কি ভালো ছিল? তো ওরা আমি বলতেছি কিরে কিছু বুঝলি? মেয়েটার তো আর দেখতেছি না। তো আমিও তো বলতেছি দেখতেছি না, আমার দুজনের ভিতরে একটা ভয় কাজ করলো। তো মানে চারপাশ দিয়ে মানে একদম নিরাপদ যে প্রকার ডাক, মানে আমাদের কি হবে, আমরা মানে আজকে রাত আমরা কি দোষ করছিলাম, এত রাত করে বাড়ি ফিরবো আমরা বুঝতেছিলাম না। মোটামুটি অনেক ভয়ই পাচ্ছিলাম। ও একটু সাহসী ছিল, একটু ভয় কম পাচ্ছিল, তাও ওর চোখ মুখ দেখে বুঝতে পারছিলাম ভাই আমি যে রাসেল ভাই ও ভয় পাইতেছে। তো এমন টাইমেই আমেরিকার একটা পরিত্যক্ত ঘর আছে টিনের, মানে ঘর মোটামুটি অনেকগুলো এই বাড়িতে। একটা ঘরের মধ্যে মানে মানুষ কোনো কিছু খাইলে যে শব্দ হয় এরকম শব্দ হচ্ছে। তো ও আবার একটু সাহস ছিল, আমাকে বল দাঁড়া আমি দেখতেছি কি হইতেছে ঘরের ভিতরে, শব্দ হচ্ছে, চোরমোর আছে কিনা বা এখানে কোনো খারাপ কিছু হইতেছে কিনা। ও এই চিন্তা কইরা, তো মানে অনেক আগের বাড়ি তো টিন মনে করেন পানি পড়ে জঙ্কারে ভাঙে গেছে, ওই জায়গাতে ও মানে তাকায় দেখলো। দেখার পর ও থম করে আমার দিকে তাকায় আছে ভাই, বিশ্বাস করেন ভাই যা দেখছি ও, আমিও তারপর ওর পরে আমি গিয়া ওর সেম যে জায়গাতে দেখছি, আমি দেখার পরে বেশ করে আমি এটার জন্য প্রস্তুতি ছিলাম রাসেল ভাই, মানে এরকম কিছু দেখবো আমি সত্যি প্রস্তুত ছিলাম না। আমি দেখতেছি ভাই, গিয়ে ভিতরে তাকায় দেখি দুইটা পিশাচ
মানে বৈশা মুরগি বা আর কি কি জানি খাচ্ছে বৈশা, মানে চিবিয়ে চিবিয়ে। মানে আমি দেখে তো ভাই, এটা ভাই রাসেল ভাই বিশ্বাস করেন ভাই, আমি কি যে ভয় পাচ্ছিলাম ওই সময় আমি নিজে বলতে পারবো না। আমি শুধু আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আল্লাহ এই একটা বার সুযোগ দাও আমাকে, এবার বাঁচিয়ে দাও, আমি নেক্সট টাইম আর কোনো দিনে তো দেরি করবো না বা এই রাত করে বাড়ি ফিরবো না। মানে আমি আমার ভিতরে যে কিরকম লাগতেছিল সেটা আমি নিজেই জানি রাসেল ভাই। ওই জায়গায় যে থাকতো সে বুঝতো। দেন আমি তো শব্দ করে ফেলি, তো আমার মুখ চেপে ধরে রাখি যে কি করলি এটা। দেন ওই টাইম ওই যে আমাদের ওই ঘর থেকে কি যেন মানে হালকা বাতাসের মধ্যে ফট করে যে এরকম একটা শব্দ করে বের হলো। আর আমি আর ও মানে মানে অন্য কিছু না ভেবে, ছাইপাশ না ভেবে আমরা দুজন দৌড় দিলাম একটা আল্লাহ বড় করে। দৌড়তে 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 আমার মনে হচ্ছে আমার পিছনে আমার সাথে কেউ দৌড়তেছে, মানে যেমন 3টা কুকুর দৌড়তেছে। মানে পিশাচ গুলো আমার মনে হচ্ছিল যেটা যে কুকুর রূপে আমাদেরকে তাড়া করতেছে। আমি রাসেল ভাই বিশ্বাস করবো না, আমি পিছনে তাকানোর সুযোগ পাচ্ছিলাম না, আমি শুধু দৌড়তেছি, আমি আর আমার ফ্রেন্ড দুজনেই। মানে দৌড়ে দৌড়ে কোন সময় যে আমরা মানে হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছি আমি নিজেও জানি না। আমি যখন সেন্স ফিরছি আমি দেখি আমি মসজিদে। তো পরে রাসেল ভাই আমি জানতে পারলাম, আমি আমার ফ্রেন্ড, যে আমরা যখন দৌড়তেছিলাম মানে আমাদেরকে নাকি আমাদের এলাকার মসজিদের যে মুসল্লিরা নামাজের জন্য ফজরের নামাজের জন্য বের হচ্ছিল, ওই টাইম আমাদেরকে দুজনকে নাকি গাছের নিচে মানে সেন্সলেস অবস্থায় দেখছে। তো দেন ওনারা আমাদেরকে নিয়ে মসজিদে নিয়ে আমাদেরকে রাখছে, পরে আমাদের জ্ঞান ফিরছে। এই ছিল ভাই আমার ঘটনা। যার কারণে তারা তাদের সাথে রাতে কি ঘটে এটা তারা প্রথম যখন তারা গিয়েছিল তখন তারা বুঝতে পারে না। তো এভাবে কিছুদিন যায়, কিন্তু কিছুদিন যখন হয় তারা যখন পরিস্থিতিটা বুঝতে পারে, পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়, তখন তারা অনুভব করে বা বুঝতে পারে যে রাত্রেবেলা তাদের রুমে কেউ একজন নক করে। তো এটা ছিল খুবই ভয়ঙ্কর, কারণ রাতের 2টা থেকে 3টার দিকে কেউ আপনার রুমে নক করছে, আবার আপনার পাশের রুমের কেউ না। এটা আসলে একটু অন্যরকম ব্যাপার। তো প্রথম টাইম আমার চাচা যে রুমে থাকতো সেই রুমে ঘটনাটি ঘটে তার পাশের রুমে। তো পাশের রুমে ঘটার পর তারা তারা রুমে 7 জন লোক ছিল, 3 জন ছিল পাকিস্তানি, 3 জন ছিল ইন্ডিয়ান, আর 1 জন ছিল বাংলাদেশি। তো এই 7 জন লোক ছিল রুমের ভিতরে। তো তারা উঠে আসতে পাকিস্তানি যে 3 জন ছিল ওরা ছিল একটু সাহসী, ওরা বললো আচ্ছা ঠিক আছে, বললো যে তোমরা তো ভয় পেয়েছো, ঠিক আছে আমি দেখছি। তো একজন পাকিস্তানি গিয়ে দরজাটা আস্তে করে খুলে দেখে যে বাহিরে কেউ নাই এবং লাইট অফ, করিডোর ছিল, করিডোরের লাইট ছিল অফ। তো পাকিস্তানি কি করে, করিডোরের লাইট অন করে সে দেখতে পায়। তো সেটা দেখার জন্য সে প্রস্তুত ছিল না মোটেও রাসেল ভাই। তো তিনি দেখতে পেয়েছিল, বর্ণনা দিয়ে আপনাকে, একটা মেয়েকে। তো মেয়েটা ছিল এরকম যে তার চুলগুলো ছিল এলোমেলো, তার হাত পা ছিল অনেক লম্বা, তার শরীর দিয়ে রক্ত পড়ছে। তো এরকম ছিল তার এই মেয়েটি। তিনি দেখতে পায় ওই মেয়েটি সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে, এবং ওই বিল্ডিংটি ছিল রাসেল ভাই 4 তলা বিল্ডিং এর 3rd ফ্লোরে আমার চাচারা থাকতো। তো দেখতে পায় যে ওই মেয়েটি নিচের দিকে নেমে যাচ্ছে। তো এটা দেখে পাকিস্তানি যে লোকটি ছিল তিনি একটু সাহসী ছিলেন, এর জন্য তিনি ভয় না পেয়ে সোয়াটুরা যা পারে তা পরে আস্তে করে তাদের রুমে প্রবেশ করে বলেন না, অন্যদেরকে বলেন না বাড়ি কিছু নেই, সমস্যা নেই, শুয়ে পড়ো। তো তিনি এটা দেখে ওইদিনকার রাতে যতই হোক সাহসী হোক, কিন্তু তার ভিতরে একটা ভয় কাজ করছিল। তো তিনি সেটা দেখতে মানে অনুভব করতেছিল যে তার আশেপাশে কেউ আছে, প্যারানর্মাল কিছু আছে তিনি অনুভব করছিল, যার কারণে তিনি রাতের বেলা ঘুমাতে পারেননি। তো রাতে ঘুমাতে না পারার কারণে তিনি সকালবেলা যখন ডিউটিতে যান তখন তার কাজ করতে অনেকটা অসুবিধা হচ্ছিল। তখন তার কালিগরা যখন জিজ্ঞেস করে যে তুমি কেন এরকম করতেছো, তোমার শরীর কি খারাপ? তিনি বলেন না,
কোনো সমস্যা নেই, তখনও তিনি ঘটনাটি কারোর সাথে শেয়ার করেন না। তো পরবর্তী রাতে যখন এই আমার চাচা যে রুমে থাকতো সেই পাশের রুমে আগের দিন ঘটনাটি করেছিল, তো পরের দিন আমার চাচার ওই যে রুমে থাকতো সেই রুমে ঘটনাটি ঘটে। সেই রুমে ছিল 6 জন, 4 জন ছিল বাংলাদেশি আর 2 জন ছিল ইন্ডিয়ান। তো 4 জন বাংলাদেশি যে ছিল ওদের মধ্যে আমার চাচা ছিল একটু সাহসী। তো তিনি আগের দিন ওই রাত্রের ঘটনাটি যেহেতু জানতেন না, যেহেতু পাকিস্তানের শেয়ার করেননি, তো তিনি কিছুটা অনুভব করতে পেরেছিলেন যে ওই বিল্ডিং এ কিছু একটা সমস্যা আছে। তো অনুভব করতে পেরেই তিনি উনিকে রাত্রে ঘুমাননি। তিনি ওয়েট করতেছিলেন যাতে কেউ তার দরজায় নক করুক এবং তিনি এই সুযোগটি পান যাতে তিনি বাইরে যেতে চান। তো তিনি ঘুমাননি, তিনি ওয়েট করতেছেন। যখন ঠিক রাতের 1:40 তখন তাদের রুমে একটা নক হয় তাদের দরজায়। তো সবাই ঘুম থেকে উঠে পড়ে, কারণ কালকে ঘটনা ঘটার পর তারা সবাই অ্যালার্ট ছিল এবং বিশেষ করে আমার চাচা বেশি অ্যালার্ট ছিল। তো তিনি উঠে পড়ে দরজা আস্তে করে তিনি রুমের লাইট না জ্বালিয়ে তিনি দরজাটি খুলেন, দেখেন কেউ নেই। তখন তিনি রুমের লাইট জ্বালান, তারপর বাইরে গিয়ে তিনি করিডোরে লাইট জ্বালান। তো আমার চাচা যেটা দেখেছিল সেটা দেখার জন্য তিনি একেবারে প্রস্তুত ছিলেন না, কারণ পাকিস্তানি লোকটি দেখেছিল একজন মহিলা বা একজন মেয়ে, কিন্তু আমার চাচা দেখে যে একজন ছেলে, যে যুবক বয়সী। তো সে যে কনস্ট্রাকশন সাইটে, যে আসল ভাই, যে কনস্ট্রাকশন সাইটে দেখবেন যে কর্মীরা এক ধরনের কাপড় পরে থাকে, বিশেষ পোশাক নীল কালারের। তো ওই পোশাক পরা এবং তার হাতটি ছিল অনেক লম্বা, তার নখ অনেক বড় এবং তার পাও ছিল উল্টো, তার পায়ের পাতাগুলো ছিল উল্টো এবং সেই অবয়বটি বা সেই জিনিসটি তার দিকে না তাকিয়ে সোজা হাঁটছিল। তো তিনি যেহেতু সাহসী ছিলেন, তিনি আয়াতুল কুরসি পড়ে নিজের বুকে ফু দেন এবং রুমের ভিতরে এসে তাদের যে কালিগ ছিল ওদেরকে রাত্রেবেলা কিছু বলেন না। তো পরের দিন সকালে উঠেই তিনি তার কালিগদের সাথে ঘটনাটি বলেন যে এরকম তিনি দেখেছিলেন। তো এটা শোনার পর তাদের কালিগরা খুবই ভয় পেয়ে যায়। তো ভয় পাওয়ার পর তারা ওই দিনকার মতো কাজে চলে যায়, তারা যে যার মতো কাজে চলে যায়। তো ঘটনাটি ঘটার পর আমার চাচা যখন শেয়ার করে তখন ঘটনাটি তাদের পুরো বিল্ডিং এ ছড়িয়ে পড়ে যে আমার চাচা এই বিষয়টি দেখেছে। তো তার পাশের রুমে যে পাকিস্তানি লোকটি দেখেছিল ওই মেয়েটিকে, তো আমার চাচার ঘটনা শেয়ার হওয়ার পর ওই পাকিস্তানি লোকটিও তার ওই ঘটনাটি শেয়ার করে। তো শেয়ার করার পর পুরো বিল্ডিং জানাজানি হয়ে যায় এবং বিল্ডিংটি যেহেতু 4 তলা ছিল, তাই ওই 4 তলার যে উপরের তলা, একবারে সবার উপরের তলা, ওখানে কেউ থাকতো না, মূলত 3 তলাই ওয়ার্কার্সরা থাকতো। তো তারা অনেকদিন যাবৎ এটা নিয়ে একটু গবেষণা করতেছিল যে ওই জায়গায় কোনো ঝামেলা আছে কিনা। তখন যে ওই জায়গায় যে ওই এয়ারপোর্টে যে পুরাতন ওয়ার্কার ছিল তারা জানায় যে এই বিল্ডিংটা যে জায়গার উপর তৈরি করা হয়েছে সেই জায়গায় নাকি গণকবর। তো গণকবর কেন দেওয়া হয়েছিল এটা জানার জন্য তারা আবার একটু আগ্রহী হয়, একটু কৌতূহলী হয়। তখন তারা কি করে, তারা এটার জন্য জানার জন্য অনেক ইচ্ছা প্রকাশ করে, যার জন্য তারা একটু গবেষণা করে এটা নিয়ে। তখন তারা জানতে পারে যে পূর্বে যেই কারণে কাজটি বন্ধ হয়ে গিয়েছিল সেই কারণটা হচ্ছে যে এখানে নাকি বোমা মারা হয়েছিল। তো বোমা মারার কারণে, বোমা বিস্ফোরণের কারণে অনেক মানুষ নাকি এই জায়গায় মারা যায়, প্রায় 300 থেকে 400 মানুষ নাকি এখানে মারা যায়। তারপর তাদের লাশ দেশে না পাঠিয়ে বিনা গোসলে বা বিনা জানাজায় ওই বিল্ডিংটা যেখানে তৈরি সেই জায়গায় পুঁতে দেওয়া হয় তাদেরকে, এবং উপর দিয়ে মাটি চাপা দিয়ে দেওয়া এবং রোলার দিয়ে ওই জায়গাটা সমান করে দেওয়া হয়।
তো কিছু বছর পর, প্রায় 7 থেকে 8 বছর পর, ওই জায়গায় ওই বিল্ডিংটা তৈরি করা হয় ওয়ার্কার্সদের থাকার জন্য। তো তারা এই যা জানার পর একটু ভীত সন্তুষ্ট হয়, কারণ তারা যখন জানে যে এখানে এত মানুষের কবর, তাদেরকে এভাবে দাফন করা হয়েছে, এটা শুনে তারা একটু ভয় পায়। তো মোটামুটি বিল্ডিং এ প্রায় 50 থেকে 60টা রুম ছিল, এবং মোটামুটি ওই বিল্ডিং এ প্রায় 250 থেকে 300-র মতো লোক থাকতো। তো 300-র মতো লোক থেকে প্রায় 50 থেকে 60 জনের মতো লোকটি এই বিষয়টা জেনে ফেলে যে ওই জায়গার ঘটনা। তো উপরের ছাদটা যেহেতু খালি ছিল রাসেল ভাই, তো ওই জায়গায় ভয়ে কেউ যেত না। যেহেতু পুরো বিল্ডিং এর মানুষ এই ঘটনাটি সম্পর্কে অবগত না যে এখানে একটি গণকবর রয়েছে, তো সেই কারণে কিছু প্রবাসীরা রাত্রের বেলা ছাদে যায়। তো একজন যখন ছাদের উপরে যায়, তার নাম ছিল জলিল, এবং তিনি বাংলাদেশে ছিলেন। তার বাড়ি ছিল বাংলাদেশের সুনামগঞ্জে। তো তিনি যখন উপরে যায় কথা বলতে বলতে, তার পরিবারের সাথে তিনি কথা বলতে বলতে তিনি উপরে যায়, তখন তিনি প্রায় 20 থেকে 25 মিনিট উপরে কথা বলছিল। তো তিনি হঠাৎ করে খেয়াল করেন যে ওই ছাদের উপর কেমন যেন বাতাস বয়ে যাচ্ছে, কিন্তু তার শরীরে কোনো বাতাস লাগছে না। এটা দেখে তিনি খুবই ভয় পেয়ে যায়, কারণ বাতাস চারিদিকে এত, কিন্তু তার শরীরে কোনো বাতাস লাগছে না। তা দেখে তিনি ভয় পাওয়ার পর তিনি দৌড় দিয়ে নিচে নেমে যায়, এবং নিচে এসে তাদের রুমমেটদের এটা জানালে তাদের রুমমেটরা উপরে যায়, গিয়ে দেখে যে কোনো বাতাস নেই। তো তারা তাকে নিয়ে একটু মজা উড়ায় যে তুমি হয়তো বা সারাদিনে ক্লান্ত, তাই তুমি একটু ভুল ভেবেছ। তো তারা যখন ওনাকে এটা বলছিল, তখন উনি বলে, দেখো ছাদের কর্নারে কি একজন দাঁড়িয়ে আছে। তো তার এই কথা শুনে আবার সবাই মজা নিতে থাকে যে তুমি আবার উল্টাপাল্টা বলছো। কিন্তু রাসেল ভাই যখন তারা পিছনের দিকে ঘুরে দেখে, তখন তারা দেখে আসলেই রুমের ওই কর্নারে কিছু একটা কালো দাঁড়িয়ে আছে। তো তারা এটা দেখার পর, 2 জন ছিল তার সাথে, দেখার পর বলছে আরে কিছু না, এটা ছায়া নিয়ে তার সাথে মজা নিচ্ছিল। কিন্তু যখন ওই অবয়বটা তাদের দিকে ঘুরে তাকায়, তখন তারা ওই সিনটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না রাসেল ভাই, কারণ ওই জায়গায় ছিল একজন ছেলে, যাকে কিনা আমার চাচা দেখেছিল। তো ওই ছেলেটা যখন তাকায়, তখন তার পোশাক আশাক, তার বিভৎস ভয়ানক চেহারা দেখে সবাই ভয় পেয়ে যায়, এবং সবাই নিচে নেমে পড়ে। নিচে নেমে পুরো বিল্ডিং এর মানুষ জড়ো হয়ে যায়। এই ঘটনা শোনার পর তারা একটু ভয় পেয়ে যায়। তো তারা কি করে, তারা যে যার মতো রুমে চলে গিয়ে ঘুমিয়ে পড়ে ওই দিনকার মতো। তো আগে তো রাসেল ভাই ওই 50 থেকে 60টা রুমের ভিতরে 5 থেকে 6টা ঘরের ভিতর নক হতো রাত্রেবেলা, কিন্তু ওই দিন রাত্রে প্রায় সব রুমেই নক হচ্ছিল। তখন তারা প্রচন্ড ভয় পেয়ে যায়, এবং তাদের যে ইনচার্জ ছিল তাকে কল দেয় এবং জানায় বিষয়টি। তাদের ইনচার্জ জানতো যে এই জায়গায় এরকম ঘটনা ঘটতে পারে, কারণ তিনি এই গণকবর সম্পর্কে আগে থেকে অবহিত ছিল। তো তখন তিনি বলে যে না, সমস্যা নেই, তোমরা ঘুমিয়ে পড়ো, ওটা কিচ্ছু না। তো তিনি এটা সম্পূর্ণ অ্যাভয়েড করে দেয়, কিন্তু তারা খুবই ভয় পাচ্ছিল। তো তারা ভয়ে ভয়ে ওই দিনকার মতো রাতটা পার করে দেয়। তো পরের দিন কি ওই রাত্রিবেলা ওই বিল্ডিং এ শুতে রাজি না, প্রায় 250 থেকে 300 লোক বিল্ডিং এ শুতে কেউই রাজি না। তখন যাই হোক, অনেক কোম্পানির জোরাজোরিতে তারা ওই জায়গায় থাকতে বাধ্য হয়। অনেকটাই বাধ্য হয়ে তারা যায় ওই দিনকার রাত্রে। তো ওই দিনকার রাত্রে যাওয়ার পর তারা যে যার রুমে প্রবেশ করে, এবং উপরে যে ছাদ ছিল ওই ছাদের ডোরটি লক করে দেয়, যাতে কেউ ছাদের প্রবেশ করতে না পারে, ছাদে উঠতে না পারে। তারা লক করে নিচে চলে আসে এবং যে যার মতো নিচে
রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। তো যখন আনুমানিক রাত 4টা বা তার একটু আগে বা 3টা এরকম টাইমে তারা একটি শব্দ শুনতে পায়, যেটা ছিল ছাদ থেকে। তো আমার যে চাচা ছিল তিনি শব্দটা পরে শুনতে পেয়েছিল, কারণ তিনি ক্লান্ত ছিল, ঘুমাচ্ছিল। তো তার রুমমেটরা শব্দটা আগেই শুনছিল। তো তারা শব্দ শুনে পরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়, কারণ অনেক জোরে জোরে শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল বিল্ডিংটা কেউ কাঁপাচ্ছে বা বিল্ডিং এর উপর কেউ নাচছে, তাদের ছাদ পুরোটা কাঁপছে, এরকম ফিল হচ্ছিল তাদের। তো তারা সিদ্ধান্ত নেয় যে উপরে যাবে, যা হওয়ার হবে দেখা যাবে। তো মোটামুটি 50 থেকে 60 জন লোকের মতো তারা উঠে পড়ে ঘুম থেকে, আর বাকিরা তখন ঘুমাচ্ছিল। তখন এত মানুষ যখন ঘুম থেকে উঠে পড়ে, তখন সবাই একটু সাহস পায় যে না, এখন যাওয়া যায় উপরে। তো সবার আগে আমার চাচা ছিল উপরে যাওয়ার জন্য, কারণ তার কাছে ডোরের লকের চাবি ছিল। তো সে যখন চাবি দিয়ে ডোরটা ওপেন করে এবং ভিতরে যায়, তখন দেখে যে অনেক হাওয়া বইছে ওই ছাদের উপর দিয়ে এবং কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ওই ছাদের যেই ধুলাবালিগুলো ছিল, ওই ধুলাবালি ওই ছাদের উপর দিয়ে অনেক গড়াগড়ি খাচ্ছে এবং নাচছে, এরকম মনে হচ্ছে। তো তারা এটা দেখে খুবই ভয় পায় এবং দৌড়ে নিচে চলে আসে এবং পুরো বিল্ডিং এর মানুষকে সেটা জানায়। তো ওই দিন রাত্রে আর কেউ ঘুমায় না, কিন্তু তারা যখন সকালবেলা তাদের কাজে যাওয়ার জন্য বের হচ্ছিল, তখন তারা সকালে যখন তারা তাদের বিল্ডিং এর মেইন গেট দিয়ে বের হয়, তখন দেখে যে তাদের ওই বিল্ডিং এর সামনে পাক্কা 7টা লাশ। তো এটা রাসেল ভাই তারা দেখার পর খুবই ভয় পেয়ে যায় এবং দেখে যে তাদের লাশের মাথা নেই। তো এটা দেখার পর তারা আরো ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পর তারা আর কোনো মতেই কেউই বিল্ডিং এ রাত্রে থাকার জন্য রাজি হয় না। তো আবার বিল্ডিং এর যে ওনার ছিল, মানে কোম্পানি, তো কোম্পানি ওনাদেরকে অনেক প্রেশার করেছিল যাতে ওনারা থাকে, কিন্তু তারা কেউই থাকতে চায়নি। তারা যে যার মতো অন্য জায়গায় চলে গিয়েছিল। রাত্রে একজন পার্সনও ওই বিল্ডিং এ চায়নি থাকার জন্য। যাই হোক, এটা দেখার পর যখন তারা অনেক ভয় পেয়ে যায়, তখন তারা যে যার মতো তাদের কাজে চলে যায় এবং তারপরে খবর পায় যে তাদের ওই 7টা লাশ যখন যে পুলিশ টিম রেস্কিউ করতে যায় বা 7টা লাশ দেখতে যায় ঘটনাস্থলে, তখন তারা গিয়ে কোনো লাশই দেখতে পায় না। তো তখন তারা যখন এটা জানতে পারে, তখন তারা আরো অনেক ভয় পেয়ে যায়। তো ভয় পাওয়ার পর তারা আর কোনো মতেই ওই এয়ারপোর্টের ভিতরে কাজ করার জন্য কোনোভাবে রাজি হয় না। তো না হওয়ার কারণে তাদের কোম্পানি তাদেরকে অনেক প্রেসার ক্রিয়েট করে, যাতে, কারণ কোম্পানিও তাদের ভিসা দিয়ে বাংলাদেশ থেকে দুবাইতে নিয়েছে, তাদের তো কোম্পানিরও তো একটু খরচ আছে। এই জন্য তারা একটু কোম্পানি একটু চিন্তিত হয়ে পড়ে যে এতজন লোক 250 থেকে 300, এদিকে কি করা যায়। তারপর কোম্পানির সিদ্ধান্ত নেয় যে তাদেরকে অন্য জায়গায় থাকার একটি ব্যবস্থা করে দিবে। তো কোম্পানি যখন তাদেরকে অন্য জায়গায় থাকার ব্যবস্থা করে দেয়, তখন তারা ওই জায়গায় থাকতে রাজি হয়। তো তারা 250 থেকে 300 লোক আবারও এরকম একটা বিল্ডিং তাদের জন্য রেন্ট করা হয় 5 তলা। তো তারা ওই জায়গায় থাকতে শুরু করে। তো ওই বিল্ডিং এ যখন তারা উঠে, তো যে যার মতো রুমে যায়। তো সেই বিল্ডিং এ আবার লিফট ছিল, যা আগের বিল্ডিং এ ছিল না, শুধু সিঁড়ি ছিল। তো বিল্ডিং এ লিফট থাকাকালীন সবার জন্য একটু সুবিধাই ছিল, কিন্তু যখন 2-1 লোক লিফটটি উদ্বোধন করতে যায়, মানে ফার্স্ট উঠতে যায়, তখন তারা ভিতরে প্রবেশ করার পর যখন তারা গ্রাউন্ড ফ্লোর থেকে 3rd ফ্লোরে উঠতে যাবে, তখন তারা দেখে যে তাদের লিফট একটি মাঝামাঝি ফ্লোরে আটকে গেছে। তারা টেকনিক্যাল সমস্যা মনে করে, আর কিছু মনে করে না। আর কিছু মনে না করার কারণে তারা কল দেয়, সিকিউরিটিকে কল দিয়ে জানায় বিষয়টি। সিকিউরিটি পরবর্তীতে এসে দেখে যে লিফটটি গ্রাউন্ড ফ্লোরে আছে,
কিন্তু তারা বলছে যে তাদের লিফটটি একটি মাঝামাঝি ফ্লোরে আটকে গেছে। দেখা গেল সিকিউরিটি অবাক যে কি করে এটা সম্ভব। তারা তখন সিকিউরিটি টেকনিশিয়ান ডাকে এবং চেক করে যে তাদের সিস্টেমে কোনো ঝামেলা আছে কিনা, কিন্তু তারা দেখে যে তাদের সিস্টেমে কোনো ঝামেলা নেই। তখন পরবর্তীতে লিফটে ফোন দেওয়া হলে তখন ওই লিফটের যে দুইজন ছিল তারা ফোনটা উঠিয়ে বলে যে তারা নাকি একবারে 5 তলায় উঠে গেছে, কিন্তু লিফটটা ওই সময় 3 তলায় ছিল। তো এটা দেখে সিকিউরিটি তাদেরকে বলে না যে লিফটটি নিচ গ্রাউন্ড ফ্লোরে আছে, কিন্তু তারা 5 তলায় উঠে গেছে, কারণ বললে তারা অনেক ভয় পেত। 5 তলায় ওঠার পর তারা সিঁড়ি দিয়ে আবার নিচে নেমে আসে। নিচে নেমে আসার পর তারা দেখে যে তাদের লিফটটি গ্রাউন্ড ফ্লোরে আছে, কিন্তু তারা 5 তলায় গিয়েছে। এটা কিভাবে তারা বিশ্বাস করতে চায় না। প্রথম 2 থেকে 3 জন যে লিফটের ভিতর ছিল তারা বিশ্বাস করতে চায় না। তো এরকম ভাবে আর কেউ লিফটের ভিতর উঠতে চায় না, কিন্তু একজন না জেনেই তো লিফটের ভিতর উঠে পড়ে এবং ওকে পরে তাকে আর খুঁজে পাওয়া যায় না। তো তার বাড়ি ছিল বাংলাদেশের কুষ্টিয়া জেলায় কোনো একটা জায়গায়, সেটা আমি জানি না। তো তাকে আর খুঁজে পাওয়া যায় না। তো যখন পুরো বিল্ডিং এর মানুষ জানে তখন তারা হতভম্ব হয়ে যায় যে মানুষ আবার কিভাবে গায়েব হয়ে যায় লিফটের ভিতর থেকে। তখন তারা অনেক ভয় পায় এবং তারা ওই বিল্ডিংটি ছাড়তে বাধ্য হয়, কারণ একটা মানুষ জলজন্তু গায়েব। তখন তারা তাদের পাশের একটি মসজিদের ইমাম সাহেবের কাছে যায়। তো তারা ইমাম সাহেবটি ছিল আবার ইন্ডিয়ান, যার কারণে তারা হিন্দিতে কথা বলতে পারছিল এবং বুঝাতে পারছিল ওই ইমাম সাহেবকে। ইমাম সাহেবকে তারা জানায় যে এরকম। তখন ইমাম সাহেব বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, একটা কাজ করেন আপনারা। উনি কিছু জিনিসের কথা বলেছিল, তো বলেছিল ওই জিনিসগুলো ওনাকে দিয়ে আসতে। তো ওনারা ওই জিনিসগুলো ওনাকে দিয়ে আসে এবং বলে যে আপনারা 2-3 জন কাজ করবেন, আমার কাছে সন্ধ্যাবেলা আসবেন। তো 2-3 জন যখন সন্ধ্যাবেলা আমার কাছে যায় তখন উনি জানায় যে ওই বিল্ডিংটা সম্পর্কে, যে ওই বিল্ডিং এ প্রায় 6 থেকে 700টি জিন থাকতো, যে বিল্ডিং এ তারা আগে থাকতো। আর তারা নাকি তাদের যে 250-300 লোক মানুষ যখন ওই বিল্ডিং এ থাকতো তাদের নাকি ডিস্টার্ব করেছে, যার কারণে জিনারা খুবই ক্ষিপ্ত। আর এই কারণবশতই তারা যখন নতুন বিল্ডিং এ উঠে তখন তাদের ওই একজন লোককে গায়েব করে দেয়। তো তারা জানায় যে ওই একজন লোককে তারা মেরে ফেলেছে এবং কোন একটা জায়গায় তার লাশ ফেলে দিয়েছে। ইমাম সাহেব এটা জানানোর পর ওই 2-3 জন লোক অনেক হতভম্ব হয়ে যায়। তো যখন তারা বাড়িতে মানে তাদের বিল্ডিং আসে, নতুন বিল্ডিং এ সবাইকে জানানোর পর আমার চাচা পুরো হতভম্ব হয়ে যায়, এটা কিভাবে সম্ভব। তারপর অনেক কষ্ট করার পরও তিনি নিজেকে সামলিয়ে নেয়। তখন পরের দিন ঘটে আর এক আজব ঘটনা। তারা দেখে কি সকালবেলা ঘুম থেকে উঠে যে তাদের রুমের সামনে একটি করে বক্স। তো এটা দেখে তারা খুবই ভয় পেয়ে যায় যে বক্স আবার কেন। তারা ভয়ে ভয়ে বক্সটি খুলে এবং বক্সটি খুলে তারা বক্সের ভিতর দেখে যে একটি করে চুল এবং প্রায় চুলের সাথে নখ এবং চামড়া। তারা এটা দেখে ভয় পেয়ে যায় এবং তারা একটি বক্স ইমাম সাহেবের কাছে আবার নিয়ে যায়। তো বক্স নিয়ে যাওয়ার পর ইমাম সাহেব দেখে বলেন যে এটা যে মানুষকে গায়েব করা হয়েছিল সেটা ওই মানুষেরই অবশিষ্ট অংশ, দিয়ে গেছে এখন পর্যন্ত। তো তারা এটা শুনে তখন তারা আরো অনেক ভয় পেয়ে যায়। তখন তারা ইমাম সাহেবের কাছে এর সমাধান চায় এবং সমাধান চাওয়ার পর
ইমাম সাহেব বলে, আচ্ছা ঠিক আছে, আপনার 2 থেকে 3 দিন সময় লাগবে। তখন সময় চেয়ে নেয়, তো তারাও সময় দেয়। 2-3 দিন পর ইমাম সাহেব জানায় যে এই জিনরা অনেক শক্তিশালী জিন, এবং এই জিনগুলো কিছু দাবি তার কাছে করেছে, যেমন তারা বকরি চায়, বকরি মানে ছাগল, প্রায় 10 থেকে 15টি বকরি এবং 10 থেকে 15টি দুম্বা তাদেরকে দিতে হবে, এবং 7 মণ বা 8 মণ চাল তাদেরকে দিতে হবে। রান্না করে একটি মরুভূমির মাঝখানে রেখে চলে আসতে হবে। এটা শোনার পর তারা চিন্তা করে যে তারা বিভিন্ন অনেক মানুষ আছে, তারা যদি টাকা দেয় তাহলে তা সম্ভব, যেহেতু তাদের উপর এরকম একটি বিপদ যাচ্ছে। তো তারা কিছু সাত না ভেবেই টাকা তুলে জিনিসগুলো আয়োজন করে এবং তাদের গুজবের কথা মতো মরুভূমিতে রান্না করে ওখানে রেখে চলে গেছে। এবং ওই রান্নার সময় একটা নিয়ম ছিল যে কেউ রান্না কেমন হয়েছে স্বাদ চেখে দেখতে পারবে না। যদি চেখে দেখে তাহলে সেটা এঁটো হয়ে যাবে, এবং তারা নাকি জিনরা নাকি ওটা আর নেবে না, গ্রহণ করবে না। এটা একটা নিয়ম ছিল রান্নার। তো যখন তারা রেখে এসে পড়ে, তখন প্রায় 7 থেকে 8 ঘন্টা পর তারা যখন যায়, গিয়ে দেখে যে পাতিল খালি। তো তারা খালি পাতিলটাই আবার নিয়ে আসে। তো জিনেরা যখন এই ভোগটা গ্রহণ করে, পরবর্তীতে তারা জানায় যে তারা তাদের সাথে আর কিছু করবে না। তো পরবর্তীতে আর কোনো কিছু ঘটেনি, কিন্তু ওই যে একজন মানুষ গায়েব হয়ে গিয়েছিল, তাকে তারপরে খুঁজে পাওয়া যায়নি, তার লাশও খুঁজে পাওয়া যায়নি। তার বাংলাদেশের আবাদে থাকি, আবার আসির অঞ্চলগুলোতে অনেক পাহাড় থাকে, দেখা গেছে অনেক খালি জায়গা। আসির অঞ্চলগুলোয় পাহাড় দিয়ে মানে পরিপূর্ণ, সম্পূর্ণ পাহাড় এখানে। তো রাসেল ভাই, আমার আজকের ঘটনাটা হচ্ছে যে আপনার মসজিদ কেন্দ্রিক আর কি। আমি যেখানে থাকি আর কি, ওইখানের পাশে একটা মসজিদ আছে। মসজিদটা হচ্ছে যে এক পাকিস্তানি, আমাদের পাকিস্তানি না, ও হচ্ছে যে এক ইন্ডিয়ান ভাই ওইখানে নামাজ পড়ায়, 5 ওয়াক্ত নামাজ পড়ায় উনি। মাশাআল্লাহ, ওনার কোরআন তেলাওয়াত অনেক সুন্দর। তো রাসেল ভাই, এখানে হচ্ছে কি ঘটনাটা হচ্ছে যে ওর বাসাটা, যে ইমাম সাহেবের বাসাটা কিন্তু মসজিদের সাথেই অ্যাডজাস্ট করা। আমি ওর মসজিদটা একটু বর্ণনা দিই, ওর বাসাটা একটু বর্ণনা দিই। ওর মসজিদটা হচ্ছে যে আপনার করা, যেখানে অজু করে, অজুর ঘর বাদ দিয়ে অজু রুমটাতে ঢুকে, মানে যে অজুর যে খালি জায়গাটা আছে ওইখান দিয়ে ঢুকে তার রুমে যাইতে হয়। তো ও কি করে, নামাজ শেষ হওয়ার পরে প্রত্যেক দিন এই সেম সমস্যাটা হয়। নামাজ শেষ হওয়ার পরে আপনার ও রুমে যায় আর কি, অজু করার যে বাথরুম আছে, অজু করার যে জায়গাগুলো আছে, এগুলা সব মানে অফ করে, দরজা আছে অফ করে বন্ধ করে তারপরে ও রুমে যায় একসাথে আর কি। অজু করার রুম, বাথরুম গুলা, আর হচ্ছে যে ওর রুম, 2টা রুম সাথে একসাথেই। তারপরে হচ্ছে যে আপনার ও কি করে, যখন মানে সব অফ করে ও রুমে চলে যায়, তখন আপনার দেখা যায় রাত হলে ওইখানের মধ্যে আপনার দেখা যায় কেউ উজু করতেছে, অথচ ও কিন্তু দরজা বন্ধ করে রাখছে। এমন মনে হচ্ছে যে আপনার কেউ উজু করতেছে, ওই উজুখানার মধ্যে উজু করতেছে, কেউ বাথরুমে যাইতেছে, কিন্তু এখানে কেউ নাই। এখানে মানে সব ও দরজা ও নিজে বন্ধ করে ও রুমে আসছে। ওর রুম একসাথে না, একটু সাথে মানে সাথে আর কি, সে আওয়াজ শুনতে পায় রুম থেকে। ওর রুম আর অজুখানার রুম দেখা গেছে একসাথেই। তো কি হয় যে কেউ মনে হয় যে মানে সৌদি আরবের মধ্যে আপনার দরজাগুলো সব বন্ধ করে রাখে, যখন আপনার নামাজের সময় শেষ তখন সবগুলো বন্ধ করে রাখে। তো যখন ও ঘুমাতে যায়, ও দেখে যে মনে করেন যে আপনার কেউ উজু করতেছে, কেউ বাথরুমে যাইতেছে, কেউ দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু ও যখন বাহিরে আসে, রুম থেকে বাইরে আসে, দেখে কিন্তু ওখানে কেউ নাই, পুরো জায়গাটাই খালি। তারপর হচ্ছে যে আপনার ও সবসময় পাক থাকে, কারণ ও ইমাম সাহেব। তো যদি কোনোভাবেই যদি কোনো সমস্যা না পাক থাকে, তাহলে ও রাত্রেই মনে করেন যে ওর
আমরা যে বোবা বলি বা বোবাজিন বলি বা শয়তান বলি, ওগুলা ওরে গলার মধ্যে চাপ দিয়ে ধরে। একদিন কি হয়েছে, ওর সাথে 3 জন ঘুমাইছিল আর কি। 3 জন ঘুমাইছিল, তিনজনের কি করছে, মানে অটোমেটিক খাট থেকে ওদেরকে হাওয়ায় ভেসে ফেলছে। বিশ্বাস করেন রাসেল ভাই, এটা সত্য ঘটনা। খাট থেকে ওরে মানে হঠাৎ করে একজনের চোখ মেলে দেখে যে ওরা খাট থেকে উপরে, খাট নিয়েছে ওরা কিন্তু উপরের মধ্যে হাওয়ার মধ্যে বাসতেছে। মানে তারপরে সূরা মানে আপনার কোরআন তেলাওয়াত সূরা, তারপরে আয়াতুল কুরসি পড়ে তারপরে আসতে ঠিক হয়েছে, এরকম অবস্থা করে। তো ওখানে অন্য মানুষ ঘুমায় না, বা শুধু ইমাম সাহেব ঘুমায়। তো ইমাম সাহেব যদি কোনোভাবে নাফাক থাকে তাহলে ওর অনেক ঝামেলা করে। এই জিন বলেন যাই বলেন, আমরা কিন্তু অনেকে বিশ্বাস করতে চাই না, কিন্তু এটা কিন্তু সত্য ঘটনা রাসেল ভাই। তো কি হয়, ওখানে সব পাহাড়ের মাঝখানের মধ্যে আপনি যদি দেখতে মন চায় তাহলে আমি কয়টা ছবি পাঠাবো। পাহাড়ের মাঝখানে মসজিদটা, তো অনেক সমস্যা করে আর কি। তো আমি রাসেল ভাই চাই যে আপনি ঘটনাটা আমার লিসেনারদের আপনি শুনান, আপনার যে boot.com যে লিসেনাররা আছে তাদেরকে আপনি শুনান আপনার নিজের কণ্ঠে, কারণ আপনার কণ্ঠটা আমার কাছে অনেক ভালো লাগে। মূল কথায় আসা যাক। বাবা একদিন চাকরি থেকে আসতে রাত 12টা বেজে গেছে। বলে রাখি, আমাদের বাজারে বেশ পুরাতন একটা হিন্দুদের শ্মশান আছে। সেকালে হিন্দু কেউ মারা গেলে সেখানে পোড়ানো হতো। যাই হোক, মূল কথা আসা যাক। রাত 12টার সময় বাবা যখন বাসায় আসতেছে, কেউ একজন বাবার পিছু পিছু আসতেছে মনে হয়। যাই হোক, আমার বাবা খুবই সাহসী ছিল। বাবার মনে হচ্ছে পিছনে সব গাছগাছালি, বাতাস এই মনে হয় মুহূর্তের মধ্যে বাবাকে উড়িয়ে নিয়ে যাবে। আমার বাবা এক মুহূর্তের জন্য পিছনে তাকায় নেই। বাবা যখন বাসায় আসলো, বাবা আমার মাকে সব খুলে বলল। মা এগুলো বিশ্বাস করে নাই। যাই হোক রাসেল ভাই, আমি আগে বলে রাখছি যে আমাদের পরিবারে কেউ জাদুটোনা বা কালো জাদু এগুলো, কেউ ভূত পেত এগুলো কেউ বিশ্বাস করে না। যাই হোক, আমার মাকে বলার পরে আমার মা এগুলো বিশ্বাস করে নাই। যাই হোক, বাবা রাতে খেয়ে ঘুমিয়ে পড়লো। রাত যখন 2:45 কিংবা 50 হবে, বাবার ঘুম ভেঙে যায়। হঠাৎ করে বাবার ঘুম ভেঙে যায়। আর একটা কথা বলে রাখি, আমাদের যে বাথরুম ওইটা আমাদের বাসায় ছিল না, আমাদের বাসা থেকে একটু দূরে ছিল, হেঁটে যেতে আপনার 2 মিনিট লাগে। যাই আমাদের টয়লেটটা কিন্তু বাইরে ছিল। তখন বাবা বাইরে বের হলো টয়লেটে যাওয়ার জন্য। হঠাৎ করে আমাদের বাড়ির কবরস্থানের পাশাপাশি কেউ একজন বলে উঠল, বাবুল। আরেকটা কথা বলে রাখি, আমার বাবার নাম হচ্ছে শামসুল আলম বাবুল। তখন বাবুল বলে কেউ ডেকে উঠল, বলতেছে, বাবুল এইদিকে আসো। 2 বার ডাকলো। তাড়াহুড়া করে বাবা ওই জায়গায় গেল। যাবার পরে বাবা বলল, কে ও ভাই? কই আপনি? আমাকে ডাকলেন, আপনি এখন কই? তখন বাবা কারো সাড়া শব্দ না পেয়ে বাবা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো ওইখানে। কারোর সাড়া শব্দ না পেয়ে বাবার শরীর কেমন জানি ভারী হয়ে উঠল। এই প্রথম বাবা ভয় পেল আমার মনে হয়। তখন রুমে বাবা তৎক্ষণাৎ বাবা রুমে চলে আসলো। আসার পরে মাকে সব খুলে বলল। মা এইগুলো বিশ্বাস করে নাই। যাই হোক, সেই রাতে আর তেমন কিছু হয়নি। সকালে বাবা কাজে গেল। কাজে যাওয়ার পর বাবার শরীর ভালো লাগছে না। বাবা আজ দুপুরে চলে আসলো, কিন্তু আসার সময় আমাদের বাড়ির পেছনে মাথা ঘুরে পড়ে গেল। এই শুরু হলো আমাদের জীবনে কাল রাত রাসেল ভাই। বাবা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। অনেক ডাক্তার দেখানো হলো, কিন্তু কোনো রোগ
কোনো ডাক্তার ধরতে পারে নাই, কোনো ডাক্তার কোনো রোগ ধরতে পারে নাই। এইভাবে চলতে থাকে প্রায় 6 থেকে 7 মাস রাসেল ভাই। এই কয়েক মাসের ভিতরে বাবা দিন রাত কার সাথে কথা বলে, হাসাহাসি করে, কান্না করে, এই সবগুলো কিন্তু আমার মায়ের সামনে। তারপরও আমার মা জাদুটোনা এইগুলো বিশ্বাস করে না। বাবার মৃত্যুর কয়েকদিন আগে আমরা এক হুজুরের কাছে গেলাম। তখন হুজুর কিছু একটা জিনকে হাজির করে তখন কিছু কথা জিজ্ঞেস করলো বা আমরা বললাম। পরে রাসেল ভাই সেই জিনে বলল নাকি যে আমার বাবাকে কে যেন মেয়াদি তাবিজ করছে। ভাই রাসেল ভাই এই কথা শোনার পর আমরা খুবই অবাক হয়ে গেলাম। আমরা আসলে ভূত পেতে এগুলা কখনো বিশ্বাস করতাম না। আমার বাবাকে অনেক ডাক্তার দেখানো হয়েছে, বাবার কোনো রোগ কোনো কিছুই ছিল না, ধরতেই পারে নাই কেউ। যাই হোক রাসেল ভাই, এই কথা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। আমার বাবার মা উনি তার ছেলের জন্য কালো জাদু করলো, মেয়াদি তাবিজ করলো। বাবা দিন দিন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। পরে আমরা এক হুজুরের কাছে পরে আরেকজন হুজুরের কাছে গিয়ে এইসব জানতে পারি। আমরা আরেকটা হুজুরের কাছে যাই যে এগুলা আসলে সত্যি কিনা। আমরা কিন্তু এখনো বিশ্বাস করি না রাসেল ভাই এগুলো। যাই হোক, পরে আবার কিছু জিনের মাধ্যমে আসলে কিছু কথা বলছিল। বলার পরে তারপরে আমার মা একটু বিশ্বাস করতেছে যে আসলে তো সত্যি এরকম কিছুই হচ্ছে। তখন হুজুর বলল বাবাকে বাঁচানোর আর তেমন বেশি সময় নেই। আর হুজুর বলল বাবাকে মারার জন্য আম গাছ, তাল গাছ, মাছের শরীরে তাবিজ বেঁধে দিয়েছে। বাবা মরে যাওয়ার 10 দিন আগে বাবার ক্যান্সার ধরা পড়ে। আমরা তার ভিতরে বাবার শরীর একটু বেশি খারাপ হয়ে গেছিল। তখন আমরা বাবাকে হসপিটালে আবার ভর্তি করাই। তখন ওনার পেটের ভিতরে ক্যান্সার ধরা পড়ে। পেটের ভিতরে সব নাকি পৌঁছে গেছে। বাবা কিছু খাইতে পারে না, কিছু খেলে বমি আসে, এগুলো হচ্ছে বাবার সাথে। তখন আমরা ডাক্তার কাছে আবার ওনাকে ভর্তি করে হাসপাতালে। পরে এটা জানতে পারি। রাসেল ভাই, এই কথা শুনলে আপনিও অবাক হবেন। এই 10 দিনের ভিতরে বাবা বেশি মারা গেছে। বাবা মরে যাওয়ার 4 দিন পরে আমাদের বাড়ির সামনে একটা তাল গাছ আছে, সেটা মরে যায়। আমাদের ঘরের সামনে একটা আম গাছ আছে, সেটাও মরে যায়। রাসেল ভাই, আসলে এগুলো দেখে আমরা সত্যি অবাক হয়েছি। ওই হুজুর যা যা বলছে বা জিনের মাধ্যমে যা যা বলা হয়েছে সবগুলো সত্য হয়েছে। কিন্তু ওই সময় আমাদের হাতে আর সময় ছিল না যে বাবাকে বাঁচানোর। তো আসলে আমরা কখনো এগুলো বিশ্বাস করতাম না। কিন্তু যে পৃথিবীতে যে মানুষ এতটা নিকৃষ্ট হতে পারে, নিজের গর্ভধারণী মা নিজের ছেলের জন্য তাবিজ করতে পারে, আসলে রাসেল ভাই এইটা আমার মনে হয় যে পৃথিবীতে একটা বিরল ঘটনা। যাই হোক রাসেল ভাই, আমি আসলে আমার মুখ দিয়ে কথা আসতেছে না। তার ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনি ক্ষমার চোখে দেখবেন। বাবাকে তো আর ফিরে পাবো না।